ভয় পেয়েছো লাজবধূ? না। উৎকণ্ঠিত কণ্ঠে জবাব দিল শাহের। এরই মাঝে শামস বের হয়ে আসে কক্ষ থেকে। এভাবে মানুষের ছিন্ন বিচ্ছিন্ন লাশ জীবনে কখনো দেখেনি ছেলেটি। এমন ঘটনা ঘটল আজ নিজ উদ্যোগে। ক্ষণিকে কেমন যেন অস্থির ব্যাকুল বিচলিত হয়ে গেছে বেচারা। চিকিৎসা পেশার কারণে মানুষের কাটা ছেঁড়া শরীর জীবনে অসংখ্যবার দেখেছে সানান। চিন্তিত হলেও আজও বেশ নির্বিকার ছেলেটি, অনেকটাই স্বাভাবিক। কিন্তু শামস তো এসব লাশের সাথে পরিচিত নয়। পরিবারের সাথে 11 বছর আগে লন্ডনে পাড়ি জমিয়েছে, খুন খারাপি কমই দেখেছে বাস্তবে। আজ ছেলেটি এতটাই উদ্বিগ্ন আর অস্থির যে দৌড়ে গিয়ে ঢুকেছে ওয়াশরুমে। শাহেরেরও এখন কেমন যেন ভয় ভয় লাগছে। অদৃশ্য ভয়ের তাড়নে গলা থেকে কথাও বের হতে চাচ্ছে না ঠিক মতো। কিন্তু ডাক্তার সানানকে পাথরের ন্যায় কঠিন অনুভূতিহীন মনে হচ্ছে। কাটাছেঁড়া শরীর জীবনে বহুবার দেখলেও কখনো তো খুন করেনি নিজ হাতে। হতাশার কালো মেঘ কিছুটা হলেও জমেছে মনের গোপন জুড়ে, কিন্তু ওদের কাছে ধরা দিতে চাচ্ছে না সহজে। শাহের বরের মনের অবস্থা জানতে জিজ্ঞাসা করলো, আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। সানানের কথা শেষ হবার আগে শামস বের হলো ওয়াশরুম থেকে। গোসল সেরে খুন করে অধীর অস্থির লাগছে ছেলেটির, তাই তো গোসল সেরে নিল নিজের অস্থির চিত্তকে স্বাভাবিক করতে। খুবই দ্রুত গোসল করেছে ছেলেটি, নিজ কক্ষেও ফিরে গেল ঝটপট করে। সানান গম্ভীর কণ্ঠে বউকে বলল, চলো লাজবধূ, গিয়ে শুয়ে পড়ি। বউয়ের কাঁধে হাত রেখে বেচারা চলে আসে কক্ষে। এখনো ইলেকট্রিসিটি আসেনি। সকালের আগে হয়তো তিনি আসবেনই না। খুনের ঘটনায় ধরা পড়ে যাবার ভয়ে মুঠোফোন থেকে ভিডিও ডিলিট করে দিল ছেলেটি। হতাশ বদনে শাহের পাশে বসে আছে চুপটি করে। বউকে চুপটি করে থাকতে দেখে মাথায় ঘোমটা টেনে দিয়ে সানান শুধালো, ভয় পাচ্ছ আমায় নিয়ে? না, তবে তবে কি লাজবধূ? ওখানে কি হয়েছিল সব ঘটনা খুলে বলুন না আমায়। সানানও শুয়ে পড়ল বউয়ের পাশে। একটু একটু করে ঘটনার আদ্যান্ত খুলে বলছে ছেলেটি। সব শুনে শাহের আত্মবিশ্বাসের সুরে বলল, কিছু হবে না আপনার, এভাবে শক্ত থাকতে হবে আপনাকে। বউয়ের পায়ে আগে একটা পা তুলে দিয়েছিল সানান। এবার পরম সোহাগে এক হাতে গলা জড়িয়ে ধরে ভারী কণ্ঠে শুধালো, এই খুনের দায়ে আমার যদি ফাঁসি হয় তাহলে তুমি কি করবে লাজবধূ? বরের মুখ চেপে ধরে ভীষণ উৎকণ্ঠার সাথে শাহের জবাব দিল, এমন অলক্ষণে কথা বলবেন না, আপনার কখনোই ফাঁসি হবে না, আমি হতে দেব না। এরই মাঝে শামসের কক্ষ থেকে চিৎকারের আওয়াজ ভেসে এলো। চিৎকার শুনে সানান শাহের যেন দিক বিদিক হারিয়ে দৌড়ে এলো এই কক্ষে। শামস যতটা আগ্রহী উৎসাহী হয়ে খুন করতে গিয়েছে ঠিক ততটাই ভেঙে পড়েছে। এখন গোসল সেরে একা কক্ষে ড্রিঙ্কস করছিল ছেলেটি। অতিরিক্ত ড্রিঙ্কস করে নেশা হয়ে গেছে এতক্ষণে। সানানকে দেখে চিৎকার করে বলতে শুরু করলো, ভাইয়া, আমি কিন্তু জীবনেও বিয়ে করব না। ওকে। আমি বলছি বিয়ে করতে চাই না, জীবনেও না, কখনোই চাই না। ওকে। ভাইকে মাতাল দেখে সানান শাহেরকে ইশারা দিল কক্ষে ফিরে যেতে। মাতাল হলে কি হবে, ইশারা দেখে দ্বিগুণ ক্ষোভে বলল, ওকে পাঠিয়ে দিচ্ছ কেন ভাইয়া? আমাকে তোমার ব্রাগ মনে হয়? মাতালে মনে হয় আমাকে? সানান একবার তাকিয়েছে, শুধু জবাব দেয়নি এসব অনর্থক কথার। বেয়ারা ছেলেটি নিজেই বলে যাচ্ছে বিরতিহীনভাবে। এই শামস কখনো মাতাল নয়, মাতাল হতেই পারে না শামস। কিছুক্ষণ ধরে স্বামীর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ভীত শাহের। শামসের এলোমেলো কথা শুনে আচানক ফিক করে হেসে দিল আনমনে। হাসতে দেখে নেশাগ্রস্ত ছেলেটি বলল, আগে বিয়ে করে খুব জিতে গেছিস তাই না? আমি পেছনে পড়েছি বলে খুব লাগছে তোর? সানানের ইশারায় এবার শাহের ঠিকই চলে আসে কক্ষে। ভাইয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে শামস। নেশার ঘরে বিড়বিড় করে শুধায়, ভাইয়া, বিয়ে কেমন ভাইয়া? বিয়ে করলে কি খুব খুশি লাগে? এসব কথার কোনো জবাবই নেই সানানের কাছে। আবল তাবল বকতে বকতে শামস ঘুমিয়ে পড়ল খানিক বাদে। ভাইকে ঠিকভাবে শুইয়ে দিয়ে সানান ফিরে আসে বউয়ের কক্ষে। হৃদয়ে কালো মেঘের আধার নিয়ে রাতে ঘুম পড়িতে যাত্রা শুরু করে ওরা। মায়ানিদে নিশি পেরিয়ে যায় ধীরে ধীরে। সবে উষার আলো ফুটেছে ধরে। এরই মাঝে শয্যা ছেড়ে সানান বেরিয়ে যায় মর্নিং ওয়াকে। লক্ষ্য এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণে। স্পটে গিয়ে দেখতে পায় পুলিশ উপস্থিত সেখানে। স্থানীয় টোকাই শ্রেণী সম্ভবত খোঁজ পেয়েছিল সবার আগে। বোমার আক্রমণের দগ্ধ বিধ্বস্ত বাইকের বডিসহ বিচ্ছিন্ন অংশ চুরি করে নিয়ে যায় শেষ রাতে। লাশগুলোর মোবাইল ওয়ালেট কিছুই অবশিষ্ট রাখেনি। রাস্তার দুপাশে বাঁধা দড়ি তো রাতে বোমা বর্ষণে ছিঁড়ে যায়। এমনকি সেই ছেঁড়া দড়ির গাছে বাঁধা অংশগুলো খুলে নিয়ে গেছে ওরা। পুলিশ আগমনের পূর্বে এসব আলামত উধাও হয়ে গেছে স্পট থেকে। কথাই বলে না, ফ্রি পেলে কিছু কিছু মানুষ আলকাতরা পকেটে করে নিয়ে যায়। এখানকার ব্যাপার অনেকাংশেই সেরকমই। যে নিম্নবর্গের লোকজন এসব কুড়িয়ে নিয়েছে ওরা কখনোই পুলিশকে ফেরত দেবে না জিনিসগুলো। ফেরত দিতে এলে তো নিজেরাই পুলিশের হাতে মার খাবে। শিকারি করবে না কোনো কিছুতে। কুড়িয়ে নেওয়া জিনিসই আজই হয়তো বিক্রি করে দেবে কোনো হাটে। এসব ভেবে সানান মোটামুটি নির্ভর। সবকিছু খুঁজে বের করে আসামি শনাক্ত করতে পুলিশের হয়তো অনেক দিন লাগবে। তার আগেই ওরা যে কোনোভাবে পৌঁছে যাবে লন্ডনে। মোটামুটি ফুরফুরে মেজাজে বেচারা ফিরে এলো বাড়িতে। এসেই শামসকে অভয় দেয় যে পুলিশ কোনোভাবে ওদের সংশ্লিষ্টতা খুঁজে বের করতে পারবে না। শামস এখনো বেশ অস্থির অধীর বিচলিত, যদিও স্বাভাবিক হবার নিরন্তর চেষ্টা করছে। সকালে ওরা সবাই নাস্তা করে দাদির কক্ষে বসে।
এরপর তিনজনই বেরিয়ে গেল বিভাগীয় শহরের উদ্দেশ্যে। শামস বেশ ঘাবড়ে যাওয়ায় ছেলেটিকেও সাথে নিয়েছে সানান। আজ বিয়ের শপিং হবে। সানান শাহের সায়ন মেহেক দুজনারই বিয়ের শপিং। বিয়ে করার জন্যই তো দেশে এসেছে ওরা। বেশ ভালো আর্থিক প্রস্তুতিও রয়েছে। সামনের শুক্রবারই বিয়ে, তো আজই শপিংয়ের ঝামেলা সেরে নিচ্ছে। মেহেকদের বাড়ি থেকে সায়ন মেহেক আসবে শপিংয়ে। ডাক্তার আন্দালিব, মায়া আহমেদও আসবেন ওনাদের সাথে। সকাল 11টা নাগাদ বিভাগীয় শহরে পৌঁছে যায় সবাই। শপিং শুরু করে শহরের একটা বড় শাড়ির দোকানে ঢুকে। সানান লেহেঙ্গা টেহেঙ্গা বউকে পরাতে চায় না বিয়েতে। লন্ডনে বসে মেয়ে মানুষের গাউন পরিহিত বিয়েই দেখে আসছে বছরের পর বছর ধরে। বিয়ের দিন লেহেঙ্গা গাউনের মতো পোশাক ভালো লাগে না ছেলেটির। বাঙালি বধূর সাজে শেহেরকে দেখার ভীষণ ইচ্ছে। কপিবাজ মেহেকের নিজস্ব কোনো শখ নেই। শেহেরকেই ফলো করতে চায় বিয়ের কেনাকাটায়। দোকানে একের পর এক শাড়ি দেখিয়ে যাচ্ছে সেলসম্যানরা। শেহের দ্বিধান্বিত কোনটা কিনবে আর কোনটা বাদ দেবে। বিয়েতে নর্মালি কয়েকটা শাড়ি কেনা হয়, বউ সাজা শাড়ি, বউ ভাতের শাড়ির সাথে আরও কয়েকটি। এমনই তো কেনা হয়, তাই না? শাড়ি সম্পর্কে ভালো ধারণা নেই মেয়েটির। লাজবধূকে দ্বিধান্বিত দেখে সানান সামনের 10টা শাড়ি প্যাকেট করার আদেশ দিয়েছে। আচানক যেন সাহের সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। বরকে স্রেফ জানিয়ে দিয়েছে এতগুলো শাড়ি সবকটাই তার ভালো লাগবে না, কয়েকটা বাদ দিতে হবে এখান থেকে। প্রথমে একটা শাড়ি সরিয়ে রাখলো পাশে। সানান সেই শাড়িটা নিয়ে ঝুলিয়ে দিল বউয়ের কাঁধের উপর দিয়ে। ধীর কণ্ঠে বিড়বিড় করে বলল, ভীষণ সুন্দর লাগছে লাজবধূ। বাদ দিচ্ছ কেন? কবে যে তোমায় দেখবো, তোমায় বউয়ের সাথে। বিচিত্র সব ঝামেলা শুরু এখান থেকে। কপিবাজ মেহেক বাচ্চাদের মতো সুরে আবদার করলো সায়ানের কাছে। আমার কাঁধের উপর দিয়েও একটা একটা করে শাড়ি ঝুলিয়ে দাও না। দেখো না কোনটায় ভালো লাগে আমাকে। এই যে সানান ভাইয়া দেখছে শেহেরকে। ওরা হাজব্যান্ড ওয়াইফ, যা খুশি করতে পারে। আমরা কি ওদের মতো করবো নাকি? শাড়ি ঝুলিয়ে না দেখলে আমি কিন্তু আজ শপিং কি করব না। না করলে না কর, আমি গেলাম। তোর আবদার নিয়ে তুই থাক। লাজুক সায়ন দ্রুত বেরিয়ে যাচ্ছিল শাড়ির দোকান থেকে। বেশ মন মরা হয়ে আছে শামস। এবার ঝটপট চলে এলো সায়ন মেহেকের সামনে। এসেই দুষ্টু হেসে মেহেককে বলল, আরে তুই কিসের হাত ধরে টানাটানি করছিস রে? গতকাল তো সানান ভাইয়ের কোলে নিয়েছে শেহেরকে। সায়ন চোখ বড় বড় করে তাকায় শামসের পানে। মেহেক তর্জনী উঁচিয়ে হুঁশিয়ারি করে বলল, তুমি কিন্তু আমাকে অনেক ঠকাচ্ছ। আর চলবে না এসব। আজকে আমাকেও এখান থেকে কোলে করে নিতে হবে। শামস কয়েক কদম দূরে গিয়ে মুখ টিপে হাসছে। সায়ন দুঃখ মিশ্রিত কণ্ঠে ভাইকে ধমকিয়ে বলল, তুই এটা কি করলি রে? একদম ঢোল বাজিয়ে দিলে। এখন তো শুধু নাচতেই থাকবে। তোমাকেও নাচাবে, ফ্রিতে সিনেমা দেখতে চাই আমি। শামসের কথা শেষ হতে না হতেই মেহেক বলল, তুমি এবার আমার কাঁধে শাড়ি রেখে পরীক্ষা নাও তো সানান ভাইয়া। শহর দূর থেকে দেখে যাচ্ছিল সব। দৌড়ে এসে মেহেককে টেনে নিয়ে গেল একপাশে। কানে কানে ফিসফিসিয়ে বলল, শোন, সায়ন ভাইয়া কিন্তু খুব তেড়া। আজকে যদি এইভাবে শাড়ি ধরতে বলস তাহলে বাসর রাতে তোর ঘুমটা নাও খুলতে পারে। আজকে কাঁধে শাড়ি ধরলে তুই খুশি, নাকি বাসর রাতে ঘুমটা টেনে সরালে বেশি খুশি হবি, কোনটা? আজকের চিন্তা আজকে, সব নগদ নগদ। যা বলদি, তাইলে বিশাল ঠকা ঠকবি তুই। যা, শাড়ি ধরা লাগবে না। কিন্তু তোরে যে কোলে নিল, সায়ন ভাইয়া তো একবারও কোলে নিল না আমায়। আরে ব্যাক্কেল, এখনই কোলে উঠতে গেলে মরবি তুই। বিয়ের দিন তোকে কোলে করে গাড়ি থেকে নামাবে না কিন্তু। কি কস তুই এগুলো? শায়ন ভাইয়া এমনই, উনি একটা জিনিস রে ভাই। ঠিকই কইস শেহের, তোর জামাইয়ের চেয়ে আমার জামাইটাই ভালো। যা হারামি, এটা একটা কথা কইলি? শেষ পর্যন্ত আমার জামাইটার সাথে তুলনা দিয়ে ফেলি। নাক মুখ খিচে মনে মনে বলে গেল শেহের, কিন্তু মুখে আওড়ালো না কিছুই। মেহেককে যে শান্ত করতে পেরেছে এটাই তো বেশি। শেহের ধীর পায়ে ফিরে গেল বরের কাছে। মেহেক এসে আটঘাট বেঁধে বসলো সেলসম্যানদের সামনে। শেহেরকে কপি করে ঠিক 10টি শাড়ি নিয়েছে মেয়েটি। এসব দেখে মায়া আহমেদ এগিয়ে এসেছেন ক্ষুব্ধ বদনে। এসে মেয়েটিকে পাশে টেনে নিয়ে দাঁত কটমট করে বলল, পোড়া কপালি, শেহেরের মতো চেহারা আছে তোর? 10-10টা শাড়ি নিতে চাস? কত টাকা লাগবে জানোস? জীবনও কখনো খুব বেশি কষ্ট দেয়নি বাবা মা। ভাই মায়াজের চেয়ে বয়সে 11 বছরের ছোট মেহেক। স্বভাবে ভীষণ আদুরে আর আবদারের অভ্যাসটাও বেচারি সহজাত। ভুল চিকিৎসায় হরমোনাল সমস্যার কারণে মেধা বিকশিত হয়নি যথাযথভাবে। এসব কারণেই মাঝে মাঝে কপি করে বসে। আজও 10-10টি শাড়ি নিল কপি করে। কিন্তু বিয়ের শপিং এসে মায়া আহমেদের এহেন ব্যবহার আর সহ্য করতে পারল না একদমই। অভিমানী মেয়েটি আঁকি জল নিয়ে বেরিয়ে যাচ্ছিল দোকান ছেড়ে। মায়ের বাধ্য ছেলে সায়ানও অবাধ্য হলো এবার। ভীষণ বিরক্তি নিয়ে একবার তাকিয়েছে ছেলেটির মায়ের পানে। পরক্ষণেই ছুটে গেল হবু বউয়ের কাছে। হাত ধরে টেনে আশ্বাসে সুরে বলল, চল, আমিও যাবো তোর সাথে। অন্য কোথাও গিয়ে খেয়াল খুশি মতো শপিং করবো। যাক, তোকে শাড়ি একটা বেশি দেবো মেহেক। তোর অভিমানে সায়ন ভাইয়ার লাজ ভেঙেছে।
পাবলিক প্লেসে কি সুন্দর করে হাত ধরেছে তো। শামস এসে সান্ত্বনা দিচ্ছে মেহেককে। সায়ন তৎক্ষণাৎ হাত ছেড়ে দিল লাজে। বেচারি আবারও বেরিয়ে যাচ্ছিল দোকান থেকে। ডাক্তার সাহেব এগিয়ে গিয়ে এত জোরে হাত টেনে ধরলেন যে মেহেক ভারসাম্য হারিয়ে হেলে পড়েছে তার গায়ে। বেচারা দুহাতে জড়িয়ে ধরে কোনো মতে রক্ষা করেছে পিছলে যাওয়া থেকে, নয়তো মেহেক পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটাতো এখনই। অতঃপর লাজুক হাসিতে মেয়েটিকে সরিয়ে দিয়ে দূরে সরে গেল সায়ন। ডাক্তারের ভাবভঙ্গিতে বেয়াক্কেল মেহেক এবার বেশ খুশি। সানান কাছে এসে ফিসফিসিয়ে যমজ ভাইকে বলছে, মেহিক কিন্তু খুব বেশি আবদার করেছে না? তুই স্বাভাবিক থাকলে এত কিছু হয় না। মেয়েটাকে এখন থেকে বোঝার চেষ্টা কর। তত শোকই লাগে, সব ঝামেলা শুরু হয় তোদের দুজনকে দেখে দেখে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যমজ ভাতৃদ্বয়ের মাঝে, তবু এখন সায়ানের কথা জবাব দেয়নি সানান। গোপন খুনের চিন্তা করে করে খাচ্ছে ছেলেটির হৃদয়কে। ওইদিকে ডাক্তার আন্দালি বকে যাচ্ছেন মায়া আহমেদকে। উপায় না দেখে বেচারি জবাব দিল স্বামীকে, ভাগ্নি ভাতিজি দুটোকে ছেলের বউ বানিয়ে দল ভারী করার চেষ্টা, এজন্যই বাইরের মেয়ে বিয়ে করাতে চেয়েছিলাম ছেলেদেরকে। শপিং এর মাঝে দ্বিপ্রহর আসে। লাঞ্চের জন্য সবাই একসাথে ভিড় জমায় রেস্টুরেন্টে। শামস একটা কর্নারে টেবিল ঠিক করে দেয় সানান শেহেরকে। কর্নার আর কোনো টেবিল খালি নেই বলে সায়ন মেহেককে বসতে হলো অন্য সবার সাথে। দূরের টেবিলে বসেও শেহেরকে কপি করতে একদমই ভুলেনি মেহেক। ওখানে শুরুতে সানান একটুখানি খাবার তুলে দিয়েছে লাজবধূর মুখে। এমনটা দেখে সায়নের উপর ভীষণ অভিমানী হলো কপিবাজ মেয়েটি। এক চিমটি খাবারও তুলল না মুখে। হবু বউকে নিয়ে কি করবে সায়ন? বাবা মায়ের সামনে লাজ ভেঙেই খাবার তুলে দিয়েছে বেচারির মুখে। শেষ পর্যন্ত বেশ ভাব জমে গেছে আজ দুজনার। শপিং শেষে ক্লান্ত মায়া আহমেদ আর ফিরতে চাননি গ্রামের বাড়িতে। ছেলেদেরকে নিয়ে থাকতে চেয়েছেন বাবার বাড়ি। এই বিভাগীয় শহরে এই বাবার বাড়ি তার। শামস মায়ের সাথে চলে যায় নানা বাড়ি। ডাক্তার আন্দালিব গিয়েছেন বউয়ের সাথে। বাধ্য ছেড়ে সায়ন চলে যায় মেহেককে বাড়ি ফিরিয়ে দিতে। আর সানান বউ নিয়ে যাত্রা করে নিজ বাড়ির পথে। ক্লান্ত দিবস ফিরে গেছে সূর্যালোককে সাথে নিয়ে। সাজ এসেছে আধারে লাজ নিয়ে। সাজের শুরুতে বাড়ি ফিরে আসে সানান শেহের। এসে দেখতে পায় রাহেলা কান্নাকাটি করছে অঝরে। ভীষণ আগ্রহে ওরা একসাথে প্রশ্ন করলো, কি হয়েছে চাচি? স্বামীরা স্বামীরা আর বেশি দিন বাঁচবে না রে। ক্যান্সারে কি কেউ এত তাড়াতাড়ি মারা যায় নাকি? লিভার ক্যান্সার লাস্ট স্টেজ। আচ্ছা ঠিক আছে, ও রিপোর্টগুলোর কোনো ছবি আছে আপনার কাছে? তাহলে রিপোর্টগুলো দেখান তো আমায়। না, সব রিপোর্ট মোকাম্মেলের কাছে। রিপোর্টের ছবিগুলো পাঠাতে বলেন মোকাম্মেলকে, আমি দেখব সব। এত কিছু নিয়ে চিন্তা করণ লাগবো না তোমার। চিকিৎসার টাকাটা দিলেও তো পারতা। তোমার ছোট চাচার কত টাকা ঋণ স্কুলে, তার মধ্যে মাইয়াটার এমন অসুখ, আর তোমরা আছো বিয়ার শপিং নিয়া। আব্বু টাকা দেবে চাচি, টেনশন করবেন না। সব টাকা তো শেষ কইরা ফেলাইছো শপিং কইরাই। বিয়ার অনুষ্ঠানের পিছনে আর টাকা খরচ কইরো না তো। সেই টাকাটা অন্তত আমা করে দাও। সানান জবাব দেয়নি কুটিল চাচিকে। সামিরাকে নিয়ে বেশ চিন্তা করার সময়ও নেই ওদের, কারণ ছুটির অনেক দিন পেরিয়ে গেছে অলরেডি। লন্ডনে ফিরে যেতে হবে শীঘ্রই। বিয়ের আনুষ্ঠানিকতা দেরি করলেই হবেই না। তাই চাচাতো বোনের ক্যান্সার হওয়া সত্ত্বেও ওরা ওদের কাজে বাধাগ্রস্ত করতে চায় না। চাচির সাথে কথা না বাড়ি সানান চলে যায় ওয়াশরুমে। সাহের চুপি চুপি ভাবছে কতগুলো শাড়ি কিনে দিল। একটা শাড়ি যদি পরে দেখাতে পারতাম, কিন্তু শাড়ি পরলেও তো রাহেলা খোটা দিবে। ওনার মেয়ে ক্যান্সারে অসুস্থ, এর মধ্যে শাড়ি পরে ফুর্তি করছি, এমনই তো বলবে আমায়। সামিরার জন্য মায়া হয় শেহেরের। একসাথেই তো বড় হয়েছে সেই শিশুকাল থেকে। কিন্তু স্বামীরা অসুস্থ বলে স্বামীকে খুশি করা থেকে বিরত থাকবে সানান। লন্ডনে ফিরে যাবার আগে 10-10টা শাড়ি পরে দেখানোর সময়ও হবে না। ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও রাহেলার কথা ভেবে আর শাড়ি পরা হলো না মেয়েটার। নতুন উষা এসেছে ক্লান্ত নিশাকে ফিরিয়ে দিয়ে। উষার আলো ফুটতে সানান বেরিয়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে প্রথমে উত্তরায় যাবে ছেলেটি। উত্তরায় সেই ভাড়াটিয়া ওদের বাসা ছেড়ে দিয়েছে। ফ্ল্যাটে নতুন করে কিছু কাজ করাতে হবে। সানান কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আসবে কেয়ারটেকারকে। মায়া আহমেদ গ্রামের বাড়িতে বেশি দিন থাকতে পারেন না, তাই ঢাকায় যেন কটা দিন কাটাতে পারেন সেই সুযোগ করে দিতে চাচ্ছে। উত্তরা থেকে ছেলেটি সোজা চলে যাবে পুলিশ হেডকোয়ার্টারে। সেই অচেনা আগন্তুকের পরিচয় জানতে চায় আজই। এই কয়েকদিনের ব্যস্ততায় আগন্তুকের পিছনে সময় ব্যয় করা হয়নি। আজকে এই সব রহস্য উদ্ঘাটন করতে হবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে। সানান বেরিয়ে যাবার পর রাহেলা কাঁদতে কাঁদতে আসে শেহেরের কক্ষে। এক হাতে মুঠোফোন কানে ধরে রেখেছে কুটিল মহিলাটি। স্বামীর 7 খুনের ঘটনায় মন মেজাজ ভালো না শেহেরের, তবুও কৌতূহলী কণ্ঠে শুধায়, কি হয়েছে চাচি? স্বামীরা আর বাঁচবো না রে। আমরা ঢাকা যামু এখনই। লাউড স্পিকারে সামিরার সাথে কথা বলছিলেন রাহেলা। মায়ের কান্নার ভেতরেই মেয়েটি কেঁদে কেঁদে মাফ চাচ্ছে শেহেরের কাছে। ছোট বড় সব অপরাধ ক্ষমা করে দেবার অনুরোধ করছে বারংবার।
ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে শেহরের কোমল হৃদয়টি। ছোটবেলা থেকে কত স্মৃতি দুজনের একসাথে। এরই মাঝে সামিরা কিরকম যেন একটু আর্তনাদ করে উঠল। রাহেলার কান্নার আওয়াজও বেড়ে গেল। তৎক্ষণাৎ মেয়েকে ভিডিও কল দিলেন তিনি। শেহরের ছলছল নয়নে দুটো দেখতে পেল অসুস্থ স্বামীরা শুয়ে আছে হসপিটালের বেডে। এহেন অবস্থা দেখে কয়েক ফোঁটা আঁখি জল গড়িয়ে পড়ল কপল বেয়ে। মুহূর্তেই ফোন কল কেটে দিলেন চাচি। মুঠো ফোনে স্ক্রল করতে করতে একটা প্রেসক্রিপশন দেখালেন। বেচারা শেহর তো আর ডাক্তার নাই, ক্যান্সার রোগের মেডিসিন টেস্টের নামধাম সম্পর্কিত কিছুই জানে না। প্রেসক্রিপশন দেখে কোনো কিছু বাছবিচার না করে বিশ্বাস করলো চাচিকে সামিরার অসুস্থতার কথা। দিকে চাচি নাকি এখনই বেরিয়ে যাবেন ঢাকার উদ্দেশ্যে। সেহারের পানে করুণ দৃষ্টিতে চেয়ে বললেন, তুই কি যাবি আমাগো লগে? শেষবারের মতো দেখা আসতি মাইয়াডারে। সেহার একটু ইতস্তত করে বলল। আমি একটু পরে জানাচ্ছি। তখনই মেয়েটি ফোন নিয়ে চলে যায় বারান্দায়। দ্রুত হাতে ফোন কল দেয় প্রাণপ্রিয় পতিকে, কিন্তু পতিমশাই নিরুত্তর, সাড়াই দিচ্ছে না। গত রাতে ফোন সাইলেন্ট করে ঘুমায় সানান। সকালে উঠে গোসল সেরে ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে যায়। মোবাইল ফোন নর্মাল মুডে আনতে খেয়ালই নেই। দুবার ফোন দিয়েও স্বামীর সাড়া না পেয়ে সাহের দৌড়ে আসে দাদির কক্ষে। সামিরা মারা যাবে শুনে দাদিও পারমিশন দিয়ে দেয় সাক্ষাতের। আর কাল বিলম্ব করে না বেচারি। পোশাক পাল্টে রেডি হয়ে নিয়েছে দ্রুত। তারপর বেরিয়ে যায় রাহেলার সাথে। বাড়ি থেকে কয়েক কদম হেঁটে শেহরকে নিয়ে গাড়িতে উঠে কুটিল ছোট চাচি গাড়িটা শাসা করে ছুটছে ঢাকার উদ্দেশ্যে। প্রভাতের প্রথম প্রহর এখন। মানুষজনের তেমন আনাগোনা নেই পথে ঘাটে। মিনিট পাঁচেক পরে গাড়ি থেমে গেল একটা বাঁকে। সে বাঁকে অপেক্ষমান মোকাম্মেল উঠে আসে গাড়িতে উঠে পিস্তল বের করে কোমর থেকে। ব্যাপারটির গুরুত্ব বুঝতে পারে না শেহর। রাহেলা বেগমও খুব খুশি নন পিস্তলধারী জামাইকে দেখে। চাচিকে কৌতূহলী কণ্ঠে সামিরা প্রশ্ন করল, মোকাম্মেল ভাই তো এখানে, অসুস্থ সামিরার সাথে কে আছে এখন? হাসপাতালের লোক আছে, তো চিন্তা নাই। ধমকে সুরে রাহেলা জবাব দিল মেয়েটিকে। বেচারি শেহরও চুপসে গেল মুহূর্তে। ক্ষণিকের নীরবতা এসেছিল সবার মাঝে। রাহেলা আচানক বিরক্তি সুরে মোকাম্মেলকে জিজ্ঞাসা করলো, পিস্তল এটা কার? রূপমের পিস্তল। রূপমের কথা শুনে চমকে যায় শেহর। এবার মেয়েটির যেন কিছুটা বোধোদয় হলো। সন্দেহ দানা বেঁধেছে বেচারির বিশ্বাসী হৃদয়ে। করুণ কণ্ঠে অনুরোধে সুরে বলল, আমি আর যাব না চাচি, আমার শরীরটা ভালো লাগে না। তৎক্ষণাৎ পেছন থেকে মোকাম্মেল পিস্তল ঠেকায় মাথায়। এই গাড়িটি একটি কালো মাইক্রোবাস। মোকাম্মেল বসেছে স্যারের ঠিক পেছনের সিটে। সেখান থেকে পিস্তল ঠেকিয়ে ধরেছে মাথায়। অসহায় মেয়েটির কাছে এবার পানির মতো পরিষ্কার হয়ে গেছে সকল ষড়যন্ত্র। হৃদয় ছিঁড়ে যাচ্ছে বাঁধনহারা কষ্টস্রোতে। এই কষ্টস্রোত জীবনকে আবার কোথায় নিয়ে যায়? কোন তীরহারা অথই সাগরে ডুবতে হবে আজ আবার? এসব বৈরী ভাবনায় ঘোরের মাঝে রাহেলা কেড়ে নিল ওর ভ্যানিটি ব্যাগটি। মেয়েটিও মগ্ন হলো বিষম যন্ত্রণার ভয়ানক বিষাদে। আজও আনমনে ভাবছে, কেন বিশ্বাস করলাম এদেরকে? কেন এলাম এদের সাথে? এরা তো বরাবরই আমার সাথে শত্রুতা করেছে। রূপমের টাকার লোভেই কি এমন করছে ওরা, নাকি বড় চাচা এখনো টাকা দেয়নি বলেই এমন করছে? এসব বৈরী ভাবনা ভেবে শেহর কেঁদে কেঁদে বলল, আপনি যত টাকা চান সব টাকা দিয়ে ডক্টর সানানকে দিয়ে দেব। প্লিজ আমায় নিয়ে চলুন বাড়িতে। কিছুই দিব না তোর স্বামী। গতকালকে তো টাকার কথা বললাম, কিছুই তো কইল না। উল্টা সব টাকা তোর জন্য শপিং কইরা শেষ করলো। শেহর চাচিকে এক ধাক্কা দিয়ে গাড়ির দরজা খুলে লাফ দিতে চেয়েছিল, কিন্তু চাচি দুহাতে জাপটে ধরে মেয়েটিকে। মোকাম্মেলও মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, এখনই মেরে ফেলবো তোকে, চুপচাপ বসে থাক গাড়িতে। শেহর চুপসে যায় কিছুক্ষণের জন্য। চুপি চুপি মনে মনে নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করে। এর মধ্যে হতাশ কণ্ঠে রাহেলা বলতে থাকে, আইসকা যদি তোরে না নিয়ে যাই তাইলে রূপম আমার মাইয়ার ক্ষতি করব। স্বামীর গোপন ছবি ভিডিও সব কিছু ধারণ করছে ওই মোটকু মোকাম্মেল। নিজের বউর শরীরটা রূপমের হাতে পৌঁছাইয়া দিছে। ওইগুলা নাকি ইন্টারনেটে ছড়াইয়া দিব। আজকা তোরে রূপমের হাতে না দিলে আমার মাইয়ার ইজ্জত আমি বাঁচাইতে পারবো না। আপনার নিজের দোষে সামিরার এমন হয়েছে, আর সেই কারণে আপনি আমার ক্ষতি করবেন? দেখ শেহের, সামিরার ছবি ভিডিও ইন্টারনেটে ছাইরা দিলে মাইয়াটা আমার আত্মহত্যা করব। কত কষ্ট কইরা পালছি। রূপম কইছে তরে ওর হাতে তুইলা দিলে ওরা সামিরার সব ছবি ডিলিট কইরা দিব, সাথে আমাগো ঋণও পরিশোধ কইরা দিব। আমি সব দিক থেকে বাইসা যামু। এই কয়টা দিন ধইরা মাইয়াটা আমার খালি কান্নাকাটি করতেছে। এই বদমাইশ মোকাম্মেল বিভিন্নভাবে ওর ছবি ভিডিও করছে, সারা দিন হুমকির উপরে রাখছে আমাগরে।
আমাগো একদিকে ঋণের জ্বালা আর একদিকে মাইয়ার জ্বালা। হান্দালি ভাইয়ের ফ্যামিলি দেশে আইসা কয়েকটা টাকা দিয়াও এইবার আমাগরে সাহায্য করলো না। কারো মান সম্মানের কথা আমরা এখন আর চিন্তা করি না। পেছন থেকে অট্টহাসিতে ফেটে পড়ল মোকাম্মেল। হাসতে হাসতে শেহরের কানের কাছে মুখ এনে বলল, আজকে একেবারে তোমারও ছবি ভিডিও করব। ডাক্তার সানান, বউ মিয়ার কথা আর কখনোই মনে করব না। আজ থেকে আমাদের নতুন বেড পার্টনার হইবা তুমি। শেহের কষিয়ে একটা চট দেয় মোকাম্মেলের গালে। রোদ ঝলমলে, প্রকৃতি ঝিকমিক করছে রোদের সোনালি আভা। শিশির হারিয়েছে মিষ্টি রোদের উষ্ণ পরশে। প্রতিদিনের মতো আজও নতুন কিছু বাসন্তী ফুলের বাহারে সেজেছে মেহেরুন্নেসার বাড়িটি। সকাল 8:30টার মতো বাজে এখন। কাজের ছেলে মনটা মাত্রই এসেছে বাড়িতে। ছেলেটির কেন যেন সন্দেহ আজ বাড়িতে মানুষের উপস্থিতি কিছুটা কম। সন্দেহের ঘোরে ছুটে আসে ঘরে। এসে দেখতে পায় সানান সাহের কোথাও নেই। মনটা চিন্তিত ভঙ্গিতে প্রবেশ করে দাদির কক্ষে। বৃদ্ধার নিকট থেকে জানতে পারে সাহের ঢাকায় গিয়েছে ক্যান্সার আক্রান্ত সামিরাকে দেখতে। আর সানান কোথায় গিয়েছে সেটা জানে না বৃদ্ধা। তবে ডাক্তার সাহেব গিয়েছেন আলাদাভাবে। ছেলেটার সাথে সাথে কল দেয় সে অচেনা আগন্তুককে। ভদ্রলোকের সাথে মনটার যোগাযোগ অনেক দিন থেকেই। এর মাধ্যমে মেহেরুন্নেসার বাড়ির খবর নিচ্ছিলেন তিনি সবার অগোচরে। ভদ্রলোক ফোন রিসিভ করলে ঝটপট সব খবর জানিয়ে দেয় মনটা। সব শুনে ভীষণ ক্ষুব্ধ হন তিনি। মুঠোফোনের সাথে সাথে কল দিলেন সানানকে। বেচারা তো গাড়ি নিয়ে পাড়ি দিচ্ছে ঢাকার পথ। ফোনটিও তার সাইলেন্ট মোডে। আগন্তুকের ফোন কল টেরি পায়নি ছেলেটি। মনটা নিজে ফোন দিয়েও যোগাযোগ করতে পারল না সানানের সাথে। আবারও কাজের ছেলেটি কল দেয় আগন্তুককে। বাড়ির সামনের দোকানের সিসিটিভি ফুটেজ থেকে গাড়ির নাম্বার সংগ্রহ করার নির্দেশ দেন ভদ্রলোক। কিন্তু সেখান থেকে গাড়ির নাম্বার সংগ্রহ করা সম্ভব হয়নি, কারণ রাহেলার সাথে শেহেরকে হেঁটে বেরিয়ে যেতে দেখা যায় বাড়ির সামনে দিয়ে। দোকানের সামনে থেকে কোনো গাড়িতেই উঠেইনি ওরা। সিসিটিভি ফুটেজে গাড়ির নাম্বার আসবে কোথা থেকে? কোনো তথ্য উদ্ঘাটন করতে না পেরে মনটা ছুটে আসে বাড়িতে এসে বসে থাকেনি হাত গুটিয়ে। আড়াল থেকে আড়ি পাতে সাদেক মিয়ার কথোপকথনে একবার খিলক্ষেত জায়গাটির নাম উচ্চারণ করতে শোনা যায়। ফিসফিসিয়ে কথাও বলছেন তিনি রাহেলার সাথে। ছেলেটি তৎক্ষণাৎ মুঠোফোনে জায়গাটির নাম জানিয়ে দেয় সে আগন্তুক। এরপর উৎকণ্ঠিত ভঙ্গিতে আবারও বেরিয়ে যায় বাড়ি থেকে। আশেপাশের দোকানগুলো থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে হবে। শেহের কোন লোকেশন থেকে গাড়িতে উঠেছে, গাড়ির নাম্বার কি, আর কেউ ছিল কিনা গাড়িতে, সবই তো জানতে হবে। আজ রাহেলার সাথে শেহের গাড়িতে উঠে মসজিদের সামনে থেকে। ওখানকার সিসিটিভি ক্যামেরা সেদিন রাতে নষ্ট করে রাখে ডাকাতেরা। আশেপাশে রাস্তার কিছু দোকান এবং পয়েন্টের সিসিটিভি ফুটেজ চেক করার চেষ্টা করে মনটা। সোজা রাস্তা বরাবর অধিকাংশ দোকানে সিসি ক্যামেরায় নষ্ট। ডাকাতি করার আগে ডাকাতরাই নষ্ট করে রেখেছিল সেদিন। শাহেরকে পরিবহনকারী গাড়ি সংক্রান্ত কোনো তথ্য আজ উদ্ঘাটন করতে পারেনি মনটা। এই রাস্তা ধরে কত গাড়ি আসে যায়, কোন গাড়িতে মেয়েটা উঠেছে কে জানে। শুধু ওই খিলখিল শব্দটি জেনেছে আজ সর্বসাকল্যে। আর কোনো উন্নতি করতে পারেনি তথ্য সংগ্রহে। সে অচেনা আগন্তুক আজ ভীষণ দুশ্চিন্তায় মগ্ন। শয়তান রূপমের হাত থেকে কি করে বাঁচাবে অসহায় মেয়েটিকে? তিনি নিজে র্যাব অফিস থেকে বেরিয়ে গিয়েছেন ফোর্স নিয়ে। শেহেরদের জেলা আর ঢাকা জেলার মাঝখানে আরেকটি জেলা আছে। মধ্যবর্তী সেই জেলাতেই তাদের র্যাব জোনের অফিসটি। তাই প্রয়োজনে সহজে তিনি ঢাকা ছুটে যেতে পারেন। আবার শেহেরদের বাড়ি কিংবা ভার্সিটিতেও ছুটে আসতে পারেন অনায়াসে। আজ গাড়ির তথ্য না জেনে বড্ড অসহায় ভদ্রলোক। সত্যিই কি ঢাল হয়ে দাঁড়াতে পারবেন মেয়েটির জন্যে? এসব এলোমেলো ভাবনায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তা, তবুও হাল ছাড়েনি মোটেও। ভীষণ চৌকস অফিসার তিনি, হাল ছাড়বেন কেন? সানান মাত্রই গাড়ি নিয়ে উত্তরে এসে পৌঁছেছে। নিজেদের ফ্ল্যাটে ঢুকার চাবি নেই ছেলেটির কাছে। কেয়ারটেকারেরও দেখা মিলছে না বাসার নিচে। লোকটিকে কল দিতে মুঠোফোন বের করে পকেট থেকে মুঠোফোন বের করে চমকে গেল এত ফোন কল দেখে। শাহের ফোন দিয়েছে, আগন্তুক ফোন দিয়েছে, আবার মনটাও ফোন দিয়েছে। আগন্তুকের নাম্বারটি নিজের ফোনে সেভ করে রেখেছিল সানান, কিন্তু কখনো ফোন কল দিতে পারেনি। ভদ্রলোক ছেলেটির নাম্বার ব্লক করে রেখেছিল আগে ভাগে। আজ কেন নিজে থেকে কল দিলেন অসময়? কোনো অজানা বিপদ নয় তো? ছেলেটি প্রথমে কল ব্যাক করে শেহেরকে। বেচারির ব্যাগ, মুঠোফোন সহ সবকিছুই তো দখলে নিয়েছে রাহেলা। বরের ফোন রিসিভ করবে কিভাবে? বইয়ের সাথে যোগাযোগ করতে না পেরে সানান ফোন দেয় সেই আগন্তুককে। ফোন রিসিভ করে বজ্রপাতের ন্যায় গর্জন করে উঠেন ভদ্রলোক। মেয়েটাকে দেখে রাখতে পারলে না? কেমন হাজব্যান্ড তুমি? কি হয়েছে বলুন তো? সকালে রাহেলা নিয়ে গেছে মেহেরকে। কি বললেন আপনি? কার কাছ থেকে শুনেছেন সব কথা? তোমাদের বাড়ির কাজের ছেলে মনটা জানিয়েছে সব কিছু। ওর সাথে বহুদিন ধরেই যোগাযোগ আমার। সব ব্যাপারেই আলাপ পরে হবে, এসব ব্যাপারে আলাপ পরে হবে। এখন বলো কোথায় তুমি? আমি উত্তরায়। তাই নাকি? আমার কি মনে হয় জানো, রাহেলা সম্ভবত রূপকের হাতে তুলে দিতে নিয়ে গেছে শেহেরকে। হ্যাঁ, আমারও এমনটাই মনে হচ্ছে। শোনো ছেলে, রূপকদের খিলক্ষেতে বাড়িতে সেই দিন বাতেন ছিল।
তাই আগের বার মেয়েটিকে খিলক্ষেতের বাড়িতে নেয়নি, উত্তরার হোটেলে নিয়ে গিয়েছিল রাহেলা। আজ কিন্তু বাতেন মফস্বলে বাড়িতে আছে। ওই দিক থেকে মনটা খিলক্ষেতের কথা জানিয়েছে আমায়। তুমি এক কাজ করো, রূপকদের খিলক্ষেতের বাড়িতে চলে যাও তো। আমি তো ফোর্স নিয়ে ওখানে আসছি, তুমি উত্তরায় আছো তো, আমার আগেই ওদের খিলক্ষেতের বাড়িতে পৌঁছতে পারবে তুমি। জি, আমি এখনই যাচ্ছি। বাড়ি চিনো তো? নর্মালি কেউ থাকে না ওই বাড়িতে। ভালো করে চিনি, আমি যাচ্ছি এখনই, দেরি হয়ে যাচ্ছে। আগন্তুকের ফোন কেটে দিয়েছে সানান। মুহূর্তে চেপে বসলো নিজ গাড়িতে। রূপমদের খিলক্ষেতের বাড়িটি বেশ পরিচিত ওর। ডাক্তার আন্দালিব যখন উত্তরার ফ্ল্যাট কিনেছেন তখন ভগ্নিপতি বাতেন জমি কিনেন খিলক্ষেতে। পরবর্তীতে বিশাল দোতলা বাড়ি নির্মাণ করেন। নিজ পরিবার নিয়ে মফস্বলের বাড়িতেই থাকেন পৌর মেয়র বাতেন রশিদ। আজব ব্যাপার হচ্ছে, খিলক্ষেতের বাড়িতে না থাকলেও বাড়িটি কখনোই ভাড়া দেননি। পলিটিক্যাল কাজে যখন ঢাকায় আসেন তখন অবশ্যই বাড়িতেই রাত কাটান। অন্যান্য সময় খালি পড়ে থাকে এত বড় প্রাচীর ঘেরা বাড়িটি। বড় ফুপু আলেয়া যখন ঢাকায় আসেন তখন তিনিও এই বাড়িতেই থাকেন। দেশে এসে সানান বেশ কয়েকবার গিয়েছে বাড়িটিতে। বাড়ির ভেতর বাহির সব ভীষণভাবে পরিচিত। আজ রাস্তায় সেরকম কোনো জ্যাম নেই। মিনিট বিশেকের মাঝে সানান গাড়ি নিয়ে চলে আসে খিলক্ষেতে রূপমদের বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। নিজ গাড়িটা কিছু দূরে একটা দোকানের সামনে পার্ক করে রাখে। এই গাড়িটি রূপমের বেশ পরিচিত। গাড়ি দেখলে আগেভাগে হুঁশিয়ার হয়ে যেতে পারে, তাই গাড়ি দূরে রেখে কৌশলী হলো ছেলেটি। মাস্ক সানগ্লাস পরে চেহারা ঢেকে নিল অনেকটাই। অতপর ধীর পায়ে হেঁটে বাড়ির সামনে চলে এসেছে মিনিট দুয়েকের মাঝে। রূপমদের লোহার গেটটি বাইরে থেকে তালাবদ্ধ। পেছনের দেয়াল টপকে ছেলেটি ঢুকে গেল বাউন্ডারিতে। এই বাড়ির আগাগোড়া সবকিছুই সানানের মুখস্থ। রূপম ঢাকায় এলে দোতলার বাম পাশের কক্ষটিতে থাকে। সেই কক্ষ সংলগ্ন বারান্দাটি অর্ধ উন্মুক্ত। সহজ বাংলা আমরা যাকে বলি খোলা বারান্দা। ছেলেটা জানালা বেয়ে উপরে উঠে গেছে উপরের বারান্দায়। এবার কাঠের দরজা ভাঙার পালা। এটা খুব সহজ কাজ নয়, কিন্তু বইয়ের জন্য সকল কঠিনকেই সব অদম্যকে জয় করার শক্তি ধারণ করেছে। আজ শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে জোরে কয়েকটা লাথি দিতেই দরজা ভেঙে গেল। খানিক তৃষ্ণার্ত এখন ছেলেটি, মাথাটাও ঘুরছে খুব। এসবকে সঙ্গী করে আস্তে আস্তে প্রবেশ করলো রূপমের কক্ষে। খুব সুন্দর করে সাজানো কক্ষটি। মনে হচ্ছে শেয়ারকে নিয়ে বাসর করার চিন্তা করেছে বদমাসটা। মেজাজটা বড্ড বেসামাল হচ্ছে ডাক্তারের। রূপমকে সামনে পেলে এখনই খুন করে ফেলতো। তার বউকে নিয়ে বাসর করার প্ল্যান। বাঘের ন্যায় ক্ষিপ্র গতিতে ভেতরের সিঁড়ির নিকটে চলে গেল ছেলেটি। দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেছে বিধ্বস্ত হৃদয়ে। ঘরের কোথাও কেউ নেই, কিন্তু বাড়ির কলাপসেবল গেট বাইরে থেকে তালাবদ্ধ। ঘরে প্রবেশের জন্য গেটের ভিতরে একটা কাঠের দরজা রয়েছে। এই দরজাটিও একইভাবে বাইরে থেকে আটকানো। দরজা খুলে বাইরে যাওয়ার উপায় নেই। এক গ্লাস পানি খেয়ে সানান আবার উঠে যায় দোতলায়। বাড়ির আঙিনায় কিছু বাঁশ রাখা, সম্ভবত বাড়ির কোনো কাজের জন্য এনেছে। ছেলেটা দোতলায় খোঁড়া বারান্দা বেয়ে নিচতলা জানালার সানসেটে দাঁড়ায়। সেখান থেকে লাফিয়ে পড়ে নিচের আঙিনায়। আঙিনা থেকে ছোট একটা বাঁশনি আবারও ছুটে যায় বারান্দার দিকে। দেয়ালে হেলান দিয়ে ঠেকিয়ে রাখে বাঁশটি। তারপর সেভাবে আবার দোতলায় উঠে যায় দ্রুত। কিচেনে নিয়ে বাঁশটিকে দা দিয়ে কেটে সাইজ করে নিয়েছে। এবার বাঁশের লাঠি আর দা নিয়ে নিচতলায় অপেক্ষার পালা। আজ বুক ভেঙে যাচ্ছে প্রেয়সী হারাবার অজানা ব্যথায়। কেন যেন হৃদয়টা বিদ্ধ হচ্ছে নিদারুণ কষ্টে, নির্মম নিষ্ঠুর ছুরিকাঘাতে। বুকের রক্তেরা সব উষ্ণ হচ্ছে ক্ষোভের সুতীব্র অনলে। কেন আমার বউকে তোর তুলে আনতে হবে বারবার? আর কোনো মেয়ে নেই পৃথিবীতে? আমার মনে ঘরে আগুন জ্বালাচ্ছিস কেন এমন করে? এমনই বিদ্রোহী ভাবনারা কুড়ি কুড়ি খেতে শুরু করেছে ছেলেটিকে। আজ চোখ বন্ধ করে চুপি চুপি ভাবছে গাড়িতে বসে ওরা কোনো ক্ষতি করবে না শেহরের, কারণ গাড়িতে মুরব্বী রাহেলা আছেন। ওনার সামনে শারীরিকভাবে হেনস্থা করার কথা নয়, যা ক্ষতি করার হয়তো এখানে এনেই করবে। এসব ভেবে তীব্র অপেক্ষায় সীমাহীন প্রতীক্ষার প্রহর গুনছে ছেলেটি। আজই রূপমকে চূড়ান্তভাবে মোকাবেলা করবে। সেদিনের 7 খুনের কারণে যদি জেলে যেতে হয় তখন রূপম নিয়ে যেতে পারবে লাজবধূকে। কোনোভাবে প্রাণপ্রিয়াকে দেবে না অন্য কারো হাতে। প্রয়োজনে নিজে মরে যাবে, বউকেও মেরে ফেলবে নিজ হাতে। তবুও নিজের করেই রাখবে জীবন বসন্তে আসা লাজবধূকে। এসব বিদ্রোহী ভাবনার মাঝে একটা বাইক এসেছে বাড়ির সামনে। দীর্ঘদেহী রূপম একাই আছে বাইকে। গেট খুলে বাইকটি ভিতরে এনে রাখলো রূপম। আচানক একটা মাইক্রোবাসও এসে থামলো গেটে। ঘরের জানালার এপাশ থেকে সানান দেখতে পায় গাড়ি থেকে শেহরকে টেনে নামাচ্ছে রূপম। মোকাম্মেলও নেমে গেল খনিকে। মোটু লোকটি একটা পিস্তল হস্তান্তর করছে রূপমের কাছে। ওদেরকে নিয়ে আসা মাইক্রোবাসটি এবার ফিরে যাচ্ছে দ্রুত গতিতে। শেহরকে টেনে নিয়ে রূপম ঢুকে গেছে গেটের ভেতরে। এমনটা দেখে সানানের হৃদয়টা যেন ক্ষতবিক্ষত হচ্ছে অদৃশ্য কোনো খঞ্জরে। বেচারা লাজবধূ রূপমকে এক ধাক্কা দিতে পিস্তলের ভয় দেখালো বদমাসটা। গাড়িতে মারপিট হয়েছে কিনা কে জানে। শেহরের বরফ শুভ্র বদনখানি টুকটুকে লাল। বাড়ির গেট দুহাতে লক করে দিল মোকাম্মেল। এবার দৌড়ে এসে কলাপসেবল গেট খুলে দিচ্ছে তড়িঘড়ি করে। এসব দেখে সানান গিয়ে দা আর বাঁশ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে দোতলার সিঁড়ির আড়ালে। ঘরে প্রবেশ করে ওরা দরজা লক করে দেয়। সানান আঘাতের প্রস্তুতি নিতে শেহর দেখতে পায় স্বামীকে। রূপম মোকাম্মেল যদিও দেখতে পায়নি ছেলেটিকে, কিন্তু শেহর আচানক চিৎকার করে বলে উঠল, আপনি এসেছেন?
এর কথা শুনে রূপম সতর্ক দৃষ্টিতে তাকায় সেদিকে। কাল বিলম্ব না করে গান পয়েন্ট করে সানানকে। এখনই মেরে ফেলবে মনে হয় নিষ্ঠুর হাতে। এহেন নির্মম দৃশ্যে বুক কেঁপে উঠল শেহরের। প্রিয় হারাবার অজানা আর্তনাদে স্বামীকে বাঁচাতে মেয়েটি আচানক ধাক্কা দেয় পাশে থাকা মোকাম্মেলকে। বুলেট ছুটে গিয়ে বিদ্ধ করে মোটকু লোকটির পৃষ্ঠদেশ। গগন বিদারী চিৎকার করে বেচারা মেঝেতে লুটিয়ে পড়ে মুহূর্তে। সহচর মোকাম্মেলকে গুলিবিদ্ধ হতে দেখে ক্ষণিকের জন্য যেন ঘাবড়ে গেল রূপম। এই সুযোগে সানান বাঁশ দিয়ে সজোরে আঘাত করে রূপমের হাত থেকে আগ্রাসী পিস্তলটিও ছিটকে পড়ে যায় মেঝেতে। তুলনামূলক ছিমছাম শরীরের সানান লাফিয়ে গিয়ে পিস্তল তুলে নিল নিজ হাতে। বাঘের ন্যায় ক্ষিপ্র ছেলেটি। কে বেঁধে রাখবে এখন তাকে? পরপর 3 রাউন্ড গুলি ছুড়ল রূপমের বুক লক্ষ্য করে। বদমাসটা মেঝেতে লুটিয়ে পড়ল মিনিটের মাঝে। রক্তে ভেসে যাচ্ছে ওর প্রশস্ত বুক। শেষবারের করুণ দৃষ্টিতে তাকালো সানানের বদনে। সানান দ্রুত কাছে এসে হতাশ কণ্ঠে বলল, তোকে খুন করার ইচ্ছা ছিল না ভাই। আমার বুক থেকে কলিজা কেড়ে নেওয়ার ধান্দা করছিলি তুই, তাই বিদায় করে দিলাম আজ তোকে। সানানের হাত ধরে অশ্রুসজন বদনে শেষবারের মতো বলল, তোর বউ অক্ষত আছে, নষ্ট হয়নি আমাদের হাতে। কথাগুলো শেষ হতে না হতে পৃথিবীর মায়া ত্যাগ করলো রূপম। মোকাম্মেল পরপারে পাড়ি জমিয়েছে কয়েক সেকেন্ড আগে। এরই মাঝে গাড়ির আওয়াজ শোনা যায় বাড়ির বাইরে। আগন্তুক র্যাব অফিসার এসেছে বিশ্বস্ত ফোর্স নিয়ে। বাড়ির গেট ভেতর থেকে তালাবদ্ধ থেকে ভদ্রলোক সহজেই আন্দাজ করেছেন ভেতরে হয়তো শেহর আছে রূপমের সাথে। তিনি মনে মনে ভাবলেন, রূপমদের সাথে শেহর কিরকম শারীরিক অবস্থায় আছে জানি না, আপাতত আমি আগে ভেতরে যাই। ফোর্স এখনই নেওয়া উচিত হবে না। মেয়েটা অপ্রীতিকর অবস্থায় থাকলে ওর ছবি ভিডিও তুলে ফেলতে পারে আমার দৃষ্টির অগোচরে। জগতের কাউকে বিশ্বাস নেই এসব মেয়েলি ব্যাপারে। এসব ভেবে আগন্তুক ফোর্সের সবার উদ্দেশ্যে বললেন, আপনার চোখ রাখুন বাইরে, কেউ পালিয়ে যায় কিনা খেয়াল রাখুন। পুরো বাড়িটাকে চারদিক থেকে ঘেরাও করে ফেলতে হবে এখনই। আমি একাই যাচ্ছি ভেতরে, দেখি ভেতরে কেউ আছে কিনা। আগন্তুক বেশ চৌকস অফিসার। সবাইকে ব্যস্ত রেখে দেয়াল টপকে একাই চলে এসেছেন বাড়ির ভেতরে। নিকটে আসতে সানান দরজা খুলে দিল দ্রুত হাতে। ভেতরে এসে দুটো লাশ দেখে বড্ড হতাশ অফিসার সাহেব। মেঘঢাকা অম্বরের ন্যায় আচানক কালো হলো তার ফর্সা বদনখানি। ধীর কণ্ঠে তিনি সানানকে জিজ্ঞাসা করলেন, আমি খুন করেছি দুজনকেই। কান্নাজড়িত কণ্ঠে সাহের আগেভাগে জবাব দিয়ে দিল, না, আমার হাজবেন্ড খুন করেনি। ওরা দুজন মারামারি করে নিজেরই গুলি খেয়ে মরেছে। পিস্তল হাতে মাথা নিচু করে সানান জবাব দিল, রূপম বারবার আমার বউ কেড়ে নিতে চাচ্ছিল, তাই আজ আমি ওকে খুন করে ফেলেছি। আর মোকাম্মেল ভুলবশত খুন হয়েছে রূপমের হাতে। রূপম আমাকে গুলি ছোড়ার সময় সেহের ওকে ধাক্কা দিয়েছিল গুলির মুখে। আগন্তুক পিস্তল কেড়ে নিল সানানের হাত থেকে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছেন তিনি। পিস্তলের ম্যাগাজিন চেক করে দেখতে পেলেন একটিমাত্র বুলেটই অবশিষ্ট আছে। ওই বুলেটে নিজের বাম পায়ের উরু বিদ্ধ করলেন দ্রুত হাতে। উরু থেকে রক্ত ঝরছে নিরন্তর গতিতে। সানান শেহর চমকে গেছে ভদ্রলোককে স্বেচ্ছায় গুলিবিদ্ধ হতে দেখে। অশ্রুসজল শেহর বদনে চেয়ে তিনি আদেশের সুরে বললেন, তোমার স্বামী যে খুন করেছে এটা ভুলে যাও এখনই। তোমাকে ওর সাথে বিয়ে দিয়েছি সুখী দেখার জন্য, তোমার স্বামীকে জেলে পচানোর জন্য নয়। এইসব কথা যেন মাথার উপর দিয়ে গেল ওদের দুজনই একসাথে প্রশ্ন করলো। কিন্তু আপনি নিজেকে গুলিবিদ্ধ কেন করলেন? তিনি অসুস্থ শরীরে ভরাট কণ্ঠে জবাব দিলেন, যাও শেহের, বাইরে গিয়ে আমার ফোর্সকে বলো আমি গুলিবিদ্ধ হয়েছি এবং একজনকে নিজ হাতে খুন করেছি। পৃথিবীর কেউ যেন জানতে না পারে তোমার স্বামী খুনি। আজ আমিই খুন করেছি রূপক হত্যার জন্য, এটাই সত্য। শেহর কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছিল। লোকটি ডাক দেয় পেছন থেকে, দাঁড়াও মেয়ে, আজকের ঘটনাটা শুনে যাবে তো? জি বলুন। ফোর্সকে বলবো সামনে গুলি করতে আমি ফোর্সকে বলবো সানানকে গুলি করতে চেয়েছিল রূপক, কিন্তু ভুলবশত গুলি গিয়ে লাগে মোকাম্মেলের গায়ে। এর মাঝে আমি এসে উপস্থিত হই এখানে। আমাকে দেখে রূপক আমায় গুলি করে, সেই গুলি বিদ্ধ করে আমার উরুকে। তখন প্রচণ্ড ব্যথায় আমি লুটিয়ে পড়ি মেঝেতে। লুটিয়ে পড়ায় সরকারি অস্ত্র ছিটকে যায় আমার হাত থেকে। সুযোগে রূপক আবারও গুলি করতে চেয়েছিল আমায়। ঠিক তখনই সানান পেছন থেকে ধাক্কা দেয় রূপককে। ওর পিস্তল এসে ছিটকে পড়ে আমার সামনে। আত্মরক্ষায় রূপকের পিস্তল দিয়ে আমি গুলিবিদ্ধ করি ওকে, আর আমার গুলিতে রূপক মারা যায়। আমি যা শিখিয়ে দিয়েছি ঠিক এমনটাই তোমরা দুজন বলবে আমার ফোর্সকে, পুরো পৃথিবীকে। রূপকের মৃত্যুর প্রকৃত ঘটনা তোমরা দুজন এখনই ভুলে যাও। শেহর কাঁদতে কাঁদতে জবাব দেয়, এবার চোখ মুছে চলে যাও আমার ফোর্সের কাছে। লোকটির আদেশে শেহর চোখ মুছতে মুছতে বেরিয়ে যায় ঘর থেকে। ভদ্রলোকের পা থেকে অবিরত রক্ত ঝরছে। সানান অশ্রুসজল নয়নে তাকিয়ে ভীষণ অস্থির কণ্ঠে শুধালো, নিজেকে কেন গুলিবিদ্ধ করলেন আপনি? আগন্তুক সানানের কাঁধে হাত দিয়ে জবাব দিল, এখনো বড্ড অস্থির তুমি, স্বাভাবিক হও বেটা।
তোমাকে মিথ্যা স্টেটমেন্ট দিতেই হবে এখনই। ভুলে যাও সব কিছু। আমি বুঝে শুনেই নিজের উরুকে গুলি করেছি। কিছু হবে না আমার পায়ের। এই গুলি না করলে খুনের দায়ে তোমাকে জেলে পৌঁছতে হতো, অথচ আমি বলবো আত্মরক্ষায় গুলি করেছি। ভয় পেও না আমায় নিয়ে। এত বড় স্যাক্রিফাইস কেন করলেন? সত্যি করে বলুন তো, কে আপনি? থমথমে গলায় আগন্তুক র্যাব অফিসার জবাব দিলেন। নিজ পরিচয় দিতেই তো শহরকে কৌশলের বাইরে পাঠিয়ে দিয়েছি। মেয়েটার বয়স কম, মাত্র 20 বছর। এই সিচুয়েশনে সব কিছু হয়তো চোখে রাখতে পারবে না। তার মানে আপনি? আওয়াজ থমকে গেল সানানের। অবাধ্য অশ্রু ফোটায় ফোটায় গড়িয়ে পড়ছে দু কপল বেয়ে। এরই মাঝে গম্ভীর ভরাট কণ্ঠে জবাব দিলেন গুলিবিদ্ধ অফিসার। জি, আমি শেহরের বাবা, তোমার মেজো চাচা। মেছো চাচা? বলেই সানান জড়িয়ে ধরতে চেয়েছিল আগন্তুককে। হাত বাড়িয়ে তিনি ইশারায় দূরে সরিয়ে দিলেন ছেলেটিকে। শরীরে যন্ত্রণার সাথে বদন জুড়ে হতাশার ছাপ স্পষ্ট। গুলিবিদ্ধ পায়ের ব্যথায় প্রাণ পাখি উড়ে যাবার উপক্রম, তবুও দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে বললেন, আমার কাছে এসে রক্তাক্ত হওয়ার প্রয়োজন নেই। বাড়ি ফিরতে সমস্যা হবে তোর। সানান চুপটি করে থেকে নীরব সম্মতি জানায়, তবুও শঙ্কিত কণ্ঠে আন্তরিকতা সুরে বলল, আপনার পায়ের অংশটা বেঁধে দিতে পারি তো? রক্ত ঝরছে খুব। ছেলে আমার ডাক্তার হয়েছে, চাইছো যখন নিজ হাতে বেঁধে দাও তাহলে। নিজের শার্ট খুলে নিয়েছে সানান। বাঁধতে শুরু করেছে চাচার গুলিবিদ্ধ উরু। ভদ্রলোক বেদনাবিধুর কণ্ঠে বলছেন, আর আমার মেয়ের ভুলে আজ এত কিছু হলো। মেয়েটারও ঠিক দোষ নেই রে। রূপক যে কোনোভাবে ওকে ফাঁদে ফেলতই। জি, তবে সেহের ফাঁদে পা দিলেও আমায় কিন্তু ঠিকই বাঁচিয়েছে। রূপম যখন আমার দিকে গান পয়েন্ট করে, তখন আমায় বাঁচাতে মোকাম্মেলকে গুলির মুখে ধাক্কা দেয় সেহের। আরমান আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে করুণ কণ্ঠে বললেন, জানিস বাপ, কিছুদিন আগে যখন মোকাম্মেলের বোনের সাথে রূপকের বিয়ে ঠিক করা হলো, তখনই আমি বুঝতে পেরেছিলাম ছেলেটা নিজের বিয়ের দিনই যে কোনো ছলে আমার মেহেরকে বিয়ে করতে চাইবে। এই কারণেই রূপকের বিয়ের আগে আমি কৌশলে তোর সাথে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমি বিশ্বাস করতাম তুই আমার মেয়েকে সেভ করতে পারবি। জানেভাবে মাথা নেড়ে থমথমে গলায় সানান জবাব দিল, হয়তো সেভ করতে পেরেছি, কিন্তু নিজেই তো জড়িয়ে গেলাম বিশাল ঝামেলায়। আমাকে বিশ্বাস করা ঠিক হয়েছে কি? হয়েছে। আজ মনে হয় মেয়ে বিয়ে দিয়ে আমি ভুল করেছি। মাত্র কয়েকদিনেই তুই অনেক ভালোবেসে ফেলেছিস মেহেরকে। এত তাড়াতাড়ি যে তোদের মাঝে ভালোবাসা হয়ে যাবে ভাবতেও পারিনি। সেহেরের ওপরে ভীষণ রাগ আমার। কেন যে আজ রাহেলা চাচির সাথে এলো। আপনার মেয়েটা কিন্তু ভীষণ বোকা চাচা। আমার মেয়েটাকে বোকা ভাবছিস না রে, মা ছিল না তো। কোনটা ভুল আর কোনটা ঠিক এসব চোখে আঙুল দিয়ে কেউ শেখাতে পারেনি। এই ধরনের মাতৃহারা মেয়েরাও হয় অনেক একরোখা টাইপের থাকে, অন্যথা একটু সহজ সরল আর বিশ্বাসী ধরনের হয়। আমার মেহের কিছুটা বিশ্বাসী স্বভাবের, ছলনা চাতুরি কারসাজি একটু কমই বোঝে। সানান মাথা নেড়ে সহমত প্রদর্শন করেন। সত্যি তার লাজবধূ ছলচাতুরি কম বুঝে। আরমান আহমেদ অনুরোধে সুরে বললেন, মেহেরকে এখন আমার সম্পর্কে বলিস না বাপ। মেয়েটা ওর দাদির কাছে সব বলে বসতে পারে। আমার জীবিত থাকার কথা জানলে মা এই বৃদ্ধ বয়সে উত্তেজনা চেপে রাখতে পারবে না। সেক্ষেত্রে আমার মা মেয়ে ভুলে আমি নিজস্ব মিশনটাই কমপ্লিট করতে পারবো না। মেহেরকে বলবি আমি ওর বাবার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, তাই মেয়ের মতো ট্রিট করে ওকে সেভ করতে চাচ্ছি। ওকে। এরই মাঝে শেহের সহ ফোর্স চলে আসে ঘরের সামনে। আরমান আহমেদ নিজেদের মধ্যকার আলোচনা বন্ধ করার ইশারা দেয় সানানকে। পুরো ফোর্স সরকারি পোশাকে, শুধু শেহেরের বাবা নিজেই এসেছেন সাধারণ পোশাকে। মেয়ের কাছে এখনই ধরা পড়তে চান না তিনি। আইডি কার্ডটিও পকেটে পুরে রেখেছেন। সরকারি ফোর্স ধীরে ধীরে এসে ঢুকে পড়ল লাশের কক্ষে। শহরের নিকট থেকে তারা অলরেডি খুন সম্পর্কে জেনেছে সবকিছু, তবুও অজানার ভান করে এসে প্রশ্ন করল, কি হয়েছে স্যার? আরমান আহমেদ খুব সুন্দর করে গুছিয়ে মিথ্যে জবাব দিলেন ফোর্সকে। নিজে রূপমের হাতে গুলিবিদ্ধ হয়েছেন, আত্মরক্ষার্থে খুনটাও করেছেন নিজ হাতে। এসবই ধীরে ধীরে বললেন খুব সুন্দর সুচারুভাবে।
আবার সানানকেও ক্রেডিট দিতে ভুল করেননি। সানান রূপমকে ধাক্কা দিয়েছে বলেই তিনি পিস্তল হাতে পেয়েছেন এবং এখনও বেঁচে আছেন ছেলেটির উসিলাতে। কৌশলে নিজের মাথায় নিয়ে নিলেন রূপম হত্যার সব দায়ভার। তার অধীনস্থ ফোর্সের অনেকে সহজেই বিশ্বাস করলেন তার স্বীকারোক্তি। শেহরের বাবা আরমান আহমেদ র্যাবের ডেপুটি ডিরেক্টর, কোম্পানি কমান্ডার। এই ফোর্সের তিনিই প্রধান। এরকম অনেকগুলো ফোর্স এলেও তিনিই প্রধান থাকবেন। ভদ্রলোক সানান শেহরকে নির্দেশ দিলেন বাড়ি ফিরে যাবার জন্য। ফিরে আসার সময় একজন অধীনস্থ র্যাব অফিসার সানানকে জিজ্ঞাসা করল, ঠিক কি ঘটেছিল ইয়াংম্যান? কিভাবে খুন হলো দুজন? আমাদের স্যারকেই বাঁচালেন কিভাবে? আরমান আহমেদের শিখিয়ে দেওয়া কথাগুলোই গুছিয়ে বলে দিল সানান। এরপরে বউকে নিয়ে রওনা করলো বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর হেঁটে নিজেদের গাড়ির কাছে চলে আসে ওরা। ছেলেটি গাড়ির একপাশে দরজা খুলে দিয়েছে বউকে। বউ গাড়িতে আরোহণ করলে দরজা লক করে ড্রাইভিং সিটে এসে বসেছে। সাহসা করে গাড়ি ছুটছে ছোট বড় রাস্তা পেরিয়ে। এই যাত্রায় ভীষণ বিষণ্ণ দুজনই। গাড়ি ঢাকা ছেড়ে জেলা শহরগামী পথে এসে পড়েছে, অথচ আলাপ হয়নি এ দুজনের মাঝে। গাড়িতে উঠে সানান একবারও তাকায়নি বইয়ের পানে। শেহরের বড্ড খারাপ লাগছে এখন। বড় ফুপুর একমাত্র পুত্র রূপম মারা গেল। মোকাম্মেলের মৃত্যুতে সামিরা অকালে বিধবা হলো। কেমন যেন বুকের ভেতরে একটা পাথর চেপে আছে। বড়মশাইকে চুপচাপ থাকতে দেখে তাকে নিয়েও চিন্তার প্রাবল্য ক্রমাগত বাড়ছে। এই বরটারও না জানি কি হয়ে যায়। প্রিয় পুরুষকে নির্বাক থাকতে দেখে শেহর আচানক বলে উঠল, রূপম ভাইয়ার জন্য খুব খারাপ লাগছে। তৎক্ষণাৎ গাড়িতে হার্ট ব্রেক করলো সানান। অনলঝরা আখি যুগল যেন কোটর ছেড়ে বেরিয়ে আসার অপেক্ষায়। সে অনলঝরা চাহনি নিয়ে ভীষণ ক্ষুব্ধ স্বরে বউকে বলল, এই নাম নাম তুই আমার গাড়ি থেকে। আমি আমি কি করেছি? তোর জন্য খুন করলাম রূপমকে, আর তুই এসেছিস আমাকে খারাপ লাগা শোনাতে। না মানে সরি, ভুলে বলে ফেলেছি আর কি। রূপমের নামও উচ্চারণ করবি না মুখে, তাহলে তোকেও মেরে ফেলবো। কে বলেছিল তোকে আজ নাচতে নাচতে এভাবে ঢাকায় চলে আসতে? শেহর ভুল বুঝতে পেরেছে নিজের। রাহেলার সাথে নিজে না এলে তো আর আজকের অঘটন ঘটতো না। সানান আবারও গাড়ি চালাতে শুরু করেছে বউকে অনুতপ্ত হতে দেখে। গভীর মনোযোগ তার ড্রাইভিংয়ে। খুন করে এসেও গাড়ি চালিয়ে যাচ্ছে সাবলীল গতিতে। হয়তো ডাক্তার বলেই খুনের রক্তের বন্যার মুখোমুখি হয়েও নিজেকে সামনে রাখতে পেরেছে। তবে ক্ষোভ আর কষ্টের পাহাড় দ্রুত জমছে প্রশস্ত বুকে। পুরো যাত্রায় বউয়ের সাথে আর কোনো আলাপ হয়নি তার। নির্বাক থেকে ফিরে এসেছে বাড়িতে। বাড়িতে এসে দেখে দাদি মেহেরুন্নেসা অঝরে কাঁদছেন। রূপমকে পছন্দ করতেন না বৃদ্ধা, তারপরেও সবচেয়ে বড় নাতি তো। নাতির চিরবিদায় ভীষণভাবে ব্যথিত আজ। ঘরে ফিরে আসার পর আরো বেশি কষ্ট হচ্ছে শেহরের। সানান একদমই কথা বলছে না তার সাথে। পুরো বাড়ি থমথমে। ডাক্তার আন্দালিব আছেন রূপমদের বাড়িতে। মায়া আহমেদও সেখানে গিয়েছেন। সায়ন শামস ফিরে এসেছে বাড়িতে। স্বামীর কি হয় না হয় এসব নিয়ে ভীষণ চিন্তিত শেহর। একটু কথা বললে হয়তো বেচারার এই বুকটা হালকা হতো, কিন্তু সে তো অভিমান করে আছে বইয়ের উপরে। কি করে কথা বলবে? বিকেল প্রায় 3:30 বাজে এখন। বাড়িতে আজ রান্না হয়নি কিছুই। সায়ন কিছু খাবার নিয়ে এসেছে বাইরে থেকে। খাবারগুলো শেহর ঝটপট বেড়ে নিয়েছে টেবিলে। সায়নের ডাকে সানানো এসে খেতে বসেছে সবার সাথে। ভোজন শেষে সানান গিয়ে শুয়ে আছে বইয়ের কক্ষে। শাহের ব্যস্ত দাদিকে খাবার খাওয়াতে। আচানক রিং হলো শাহের মুঠোফোনে। চাচাতো বোন সামিরা ফোন কল দিয়েছে। মেয়েটা রিসিভ করেনি কুটনির ফোন কল। যদিও আজই বিধবা হয়েছে সামিরা, তবু ওদের মা মেয়ের জন্য বিন্দুমাত্র মায়া অবশিষ্ট নেই মেয়েটার। এখন কথা বলে আবার কোনো মিথ্যা ছলনায় জড়াতে চায় না। এমনিতেই অনেক বিপদগ্রস্ত। শাহের ফোন রিসিভ করেনি বলে সামিরা কল দিয়েছে শামসের মুঠোফোনে। প্রথম দুবার শামস রিসিভ করেনি। পরপর 3বার কল দেবার পরে রিসিভ করে ছেলেটি। সামিরা করুণ সুরে কেঁদে কেঁদে জানায়, আমার আম্মু অ্যাক্সিডেন্ট করছে শামস ভাইয়া। আম্মুর একটা পা গাড়ির চাকায় একদম পিষে গেছে। আমার চিকিৎসা খরচ লাগবো আম্মুর। একটা পা নাকি পুরো বাদ হয়ে যাইব। তোদের কোনো কথাই বিশ্বাস করি না রে। তোর মায়ের অ্যাক্সিডেন্টের কথাও না, আর তোর ক্যান্সারের কথাও না। আমার ক্যান্সারের কথা মিথ্যা। এটা রূপম মোকাম্মেলের বুদ্ধিতে আমি কইছি, নয়তো ওরা আমার ক্ষতি করতো। আল্লাহ আমারে বিধবা করছে। আম্মুরও বিচার করলো অ্যাক্সিডেন্টের মাধ্যমে। চুপ কর, তোদের সব অসুখই মিথ্যে বাহানা আর টাকা নেওয়ার ধান্দা। রাখ ফোন, রাখ। প্লিজ শামস ভাইয়া, একটা ক্ষমা চাওয়ার সুযোগ তো দাও। কিসের ক্ষমা? সেদিন তোমাকে একদল গুন্ডা ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়েছিল। ওরা রূপম ভাইয়ার লোক ছিল। আমার শ্বশুর বাড়িতে বসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তোমাকে মেরে সানান ভাইয়াকে দুর্বল করে দেওয়ার ইচ্ছা ছিল রূপম ভাইয়ার। আমি তোমার কাছে সব আগে ভাগেই বলে দিতে পারতাম, কিন্তু আমিও সেদিন তোমাদের ক্ষতি চেয়েছিলাম। আজকে আমাদেরই চরম ক্ষতি হইল। কেন যেন মনে হচ্ছে তোর উপযুক্ত শিক্ষা এখনো হয়নি, কারণ স্বামীর মৃত্যুতে তোর মাঝে কোনো কষ্টই দেখতে পাচ্ছি না।
কথাটা বলেই ফোন কেটে দেয় শামস। খানিক বাদে সামিরা হসপিটালের ছবি পাঠায়। পায়ে ব্যান্ডেজ নিয়ে রাহেলা হসপিটালের বেডে, একটা পা অনেকটাই ক্ষতিগ্রস্ত কুটিল মহিলাটির। শামস ভাবছে, সত্যি কি আল্লাহ শিক্ষা দিল তাহলে? শাহেরদের এলাকায় যে বোমা হামলার ঘটনা ঘটেছে, এটা নিয়ে তদন্ত করছে পুলিশ, কিন্তু যে দুজন ডাকাত পালিয়ে গেছে তাদের ব্যাপারে কোনো তথ্য কেউ জানে না। পুলিশও নাকি কোনো রহস্যই উদ্ঘাটন করতে পারেনি। এসব কারণে ওই দুজন ডাকাতকে গ্রেফতারের খবরও পাওয়া যায়নি। বোমা হামলার মাধ্যমে কারা ডাকাত খুন করেছে তাদের ব্যাপারেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। 7 জন ডাকাত তো মরেই গেছে, বাকি 2 জন ডাকাতও হয়তো সানান শামসকে চিনতেই পারেনি। এলাকার লোকজন কিংবা পুলিশও এখনো ঘটনা আন্দাজি করতে পারেনি। নৈশভোজ শেষে শাহের চলে আসে কক্ষে। সানার নিজ বালিশে শুয়ে বউয়ের বালিশটিকে কোল বালিশ বানিয়েছে, রেখেছেও পায়ের নিচে। বউ বেচারি এসে ভীষণ অভিমানে নিজ বালিশটি নিয়ে রেখে দিল স্বস্থানে, যেন সব রাগ বালিশটার উপরে। হতাশ মেঘমলিন বদনেও সানান ঈষৎ হাসলো অভিমানী বউয়ের পানে চেয়ে। বেচারার সব রাগ সকল অভিমান ঝরে পড়ে গেল সে হাসিতে। বউকে হাত ধরে পাশে বসিয়ে ভীষণ অনুরোধের সুরে বলল, লাজবধূ, একটা কথা বলি। বলুন। বিয়ের শাড়িগুলো থেকে একটা শাড়ি পরে দেখাও না, তোমাকে না বউয়ের সাজে দেখতে ভীষণ ইচ্ছে করছে। শাহেরও সুপ্ত ইচ্ছে আছে শাড়ি পরে বরের মনোরঞ্জনের, কিন্তু সকালে ঢাকা যাবার পূর্বে বিয়ের কাপড় চোপড়ে লাগেজটি রেখে গেছে মায়া আহমেদের কক্ষে। ডাক্তার আন্দালিব মায়া দম্পতি বাড়ি ফিরে এসেছে রাতেই, কক্ষেই ঘুমাচ্ছেন তারা এখন। খানিকটা চুপটি করে থেকে বেচারি আনমনে ভাবছে, রূপম ভাইয়া মারা গেল, সামিরাটাও আজই বিধবা হলো, ছোট চাচি অ্যাক্সিডেন্টে পা হারালো, বাড়িতে এর একরকম শোকের বন্যা বইছে। এর মধ্যে আমি বিয়ের শাড়ি পরে সাজসজ্জা করলে সবাই ভীষণ নেগেটিভ চোখে দেখবে। তাছাড়া এই রাতে কোনো অজুহাতে বিয়ের শাড়ি আনতে যাব শাশুড়ির কক্ষে। বউকে ভাবনায় বিভোর হতে দেখে গম্ভীর কণ্ঠে দীর্ঘশ্বাস ছেড়ে সানান বলল, ঠিক আছে, বিয়ের রঙিন শাড়ি পরতে হবে না, তোমাকে সব সময় বাহারি ফুলের মতো রঙিন লাগে আমার কাছে। রাগ করলেন নাকি? ভারী কণ্ঠে জবাব সানানের। না, রাগ করবো কেন? আমার লাজবোধ হয়ে এমনিতেই লাজরাঙা চাঁদের মতো সুন্দর। স্বামীকে নিয়ে সীমাহীন ভয়ের ঝড় বইছে সেহেরের বুকে, তবু এসব বুঝতে দিতে চায় না। পাশে শুয়ে স্বাভাবিক সুরে জবাব দিল, এখন একটু চিকন চাকন আছি তো, তাই হয়তো দেখতে সুন্দর লাগে। স্থায়ীভাবে লন্ডনে আপনার কাছে যেতে অনেক সময় লাগবে, সে পর্যন্ত মোটা হয়ে যেতে পারি। মোটা হলে তোমাকে বালিশ বানিয়ে শুয়ে থাকবো। আর যদি এমন চিকনই থাকি? বছর বছর একটা করে বাচ্চা দেবো, তাহলে প্রেগন্যান্সির কারণে এমনিতেই মোটা দেখাবে। ধুর, সবসময় কি সব বলেন আপনি। বউকে লাজরাঙা হতে দেখে আরেকটু লাজুক করে দিতে ইচ্ছা করলো। ছেলেটির আলতো করে পেটে চুমু খেয়ে বলল, ইস, কবে যে আমার একটা বেবি হবে। শাহের এক ধাক্কায় পেটের কাছ থেকে সরিয়ে দিল বরকে। বেচারা মোটেও দমে যাবার পাত্র নয়। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, এত লজ্জা লাগলে কানে কানে বলে দাও না, প্রথমে ছেলে হবে নাকি মেয়ে হবে আমার। আপনার মতোই একটা বদমাইশ হবে। আরে লাজবধূ, এত রাগ করো কেন? বেবি হলে কিন্তু তোমারই লাভ। একটা বেবি হলে তোমার আদর 2 গুণ হবে, আর 2টো বেবি হলে তোমার আদর 4 গুণ বাড়বে। এভাবে আদর বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। হাতের আঙ্গুল গুনে গুনে আদরের হিসাব দিল সানান। ধাক্কা দিয়ে সে হাত সরিয়ে দিয়েছে শাহের। স্বামীকে নিয়ে ভয়ের বাধাহীন স্রোত বইছে বেচারির মনে। সেই স্বামী কিনা দুষ্টুমি করছে নানান ছলে। ভীষণ অভিমানী মেয়েটি জবাব দিল, এত বাচ্চা বাচ্চা করছেন কেন? কি করবেন বাচ্চা দিয়ে? ব্যক্তিগত সৈন্য দল করব, টেনশন নেই। তোমাকে সে দলের সেনাপতি করব। কত ক্ষমতা থাকবে তোমার। শয্যাশায়ী বউকে আলিঙ্গন করে নাকে নাক ঘষে জবাব দিল সানান। নিঃশ্বাসে নিঃশ্বাস মিশে যাচ্ছিল প্রায়। শাহের লজ্জা পেল, খানিকটা ধাক্কা দিয়ে বেচারাকে পাশে সরিয়ে দিতে দিতে বলল, এত ছেলে মেয়ের জায়গা দেবেন কোথায়? বেচারা ডাক্তার পাশে শুয়ে বউকে টেনে নিল বুকে। হ্যাংলা পাতলা গরনের বরফ শুভ্র মেয়েটি লাজ মুখে গুজে নিয়েছে বরের বুকে। বর বেচারা দুষ্টু স্বরে জবাব দিল, ছেলে মেয়ের জন্য জায়গা একটা করেই দেব, তবে বউটাকে এভাবে আমার বুকেই রাখবো, আর রাত দিন শুধু আদর করব। দেখেন, দুষ্টুমি করবেন না। আমি মরছি আপনার টেনশনে, অথচ আপনার কোনো দুঃখ ব্যথা নেই। মেঘের ন্যায় মলিন হতাশাচ্ছন্ন হলো সানানের বদনখানি। বউয়ের সাথে দুষ্টুমিতে মেতে দুঃখকে বিদায় করতে চেয়েছিল 2 হাত নেড়ে, কিন্তু না। অজানা দুঃখ যে ঘিরে ধরেছে ওদের সুখের জীবনকে। তবুও মেঘমলিন বদনে ঈষৎ হাসির বিস্তার ঘটালো ছেলেটি। ধীরে ধীরে ভরাট কণ্ঠের জবাব দিল, তুমি পাশে থাকলে কোনো দুঃখ, কোনো ব্যথাই কাবু করতে পারবে না আমায়। শাহেরও লাজুক হাসলো সব চিন্তাকে পেছনে ফেলে দিয়ে। নয়নে জমাট অশ্রুরাশি যেন আলতো ধাক্কাতেই গড়িয়ে পড়বে নিচে। এহেন ছলছলে নয়নে হাসি ফুটিয়ে স্বামীকে খুশি করার প্রাণান্তকর প্রচেষ্টা। ছলছল নয়ন লুকোতে মেয়েটি সরে এসেছে বরের বুক থেকে। বরমশার কাছ থেকে লুকানোর কি এতই সহজ? বেচারা আলিঙ্গন করে একটা চুমু খেলো বউয়ের গোলাপ রাঙা অধরে।
ও বেচারিও লাজ রাঙা হলো যেন নতুন করে। প্রিয় পুরুষ ধীরে ধীরে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে তার থুতনিতে গ্রীবায়। এহেন ভালোবাসার মাঝেই হঠাৎ যেন থমকে গেল। সানান কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল। তোমার বুকটা এমন ধকধক করছে কেন? জবাব নেই মেয়েটির নির্বাক কণ্ঠে, শুধু ফোটায় ফোটায় আখি জল গড়িয়ে পড়ল বরফ শুভ্র কপল বেয়ে। স্বামীর ভবিষ্যৎ নিয়ে ভীত সন্ত্রস্ত বেচারি নিজের অজান্তেই বুক ধুক ধুক ধরফর করছে থেকে থেকে। বর বেচারাও জেনে গেল এ গোপন ব্যথার কথা। বইয়ের অবাধ্য আখি জল মুছে দিতে দিতে ঘোর লাগা কণ্ঠে বলল। তোমার এ উত্তাল বুকে লিখে রেখো আমারই নাম। শত বাধা শত কষ্ট পেরিয়ে ফিরবো তোমারই কাছে। এই জীবন সফরে ভালোবাসা খুঁজবো আমি শুধু তোমারই মাঝে। বরের কথা শুনে খুশি ঝিলিক ফুটল সেহেনের নয়ন কোণে। অধর ছেয়ে গেল মিষ্টি হাসির বানে। সানান চুম্বন এঁকে দিল সে মিষ্টি হাসি মাখা অধরে। ভালোবাসার বেসামাল হচ্ছে আজ দেহ মঞ্জুরে। হৃদয় শত ব্যথার মাঝেও এ যেন এক মুঠো খুশি স্বপ্নিল অনুভূতি। সেই খুশিতে আজ আবারও হারিয়ে গেল ওরা বেসামাল ভালোবাসার বর্ণিল গভীরে। শুনশান নীরবতায় জড়ানো উদাস মায়াবী রাত। পুরো বাড়ি যেন এক মায়াময় ঘুম পড়ি। এরই মাঝে রাত 1টার দিকে আচানক মুঠোফোন বেজে ওঠে সানানের। আজ আর ফোন সাইলেন্ট করে ঘুমায়নি। এতগুলো খুন করেছে নিজ হাতে, এখন কি আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমানো চায়? ভীষণ প্রতাপশালী ক্ষমতাধর পৌরমেয়র বাতেনের পুত্র রূপমকে খুন করেছে, এখন তো সতর্ক থাকতেই হবে। মাত্রই ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল ছেলেটি। এরই মাঝে ফোন বেজে চলছে নিরন্তর শব্দে। শেহরও লাফিয়ে উঠেছে মুঠোফোনের অবাধ্য আওয়াজে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নেয় সানান। তাকিয়ে দেখে মেজো চাচা আরমান আহমেদ ফোন দিয়েছেন। নম্বরটি এখনো আগন্তুক নামেই সেভ করা মুঠোফোনে। শেহরের নিকট পরিচয় লুকানোর আদেশ করেছেন ভদ্রলোক, তাই নামও পরিবর্তন করেনি ছেলেটি। তবে শেহরও একটু বুঝতে পেরেছে যে আগন্তুক ওদের চরম শুভাকাঙ্ক্ষী। কিন্তু আজ সানান শেহর দুজনেই চমকে গেছে এই মাঝরাতে ওনার ফোন কল দেখে। ছেলেটা ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে শোনা যায়, তুই পাসপোর্ট এবং ওয়ালেট নিয়ে এখানেই বাইরে বেরিয়ে আয়, আমি নিতে এসেছি তোকে। গাড়ি নিয়ে মসজিদের সামনে অপেক্ষা করছি এখন। ঠিক আছে, আমি আসবো, কিন্তু আমার বের হতে কয়েক মিনিট সময় লাগবে। ওকে। সানান একবার তাকায় লাজবধুর পানে। আজ কিছুই বলতে হচ্ছে না সরলা চঞ্চলা মেয়েটাকে। সবই যেন বুঝে নিয়েছে চেহারা দেখে এক পলকে। ছেলেটি পোশাক নিয়ে ওয়াশরুমে চলে যায় গোসল সেরে নিতে। শেহরের কেমন যেন ভয় ভয় করছে। অজানা আশঙ্কায় বুক কাঁপছে দুরু দুরু করে। বাধাহীন নিঃশ্বাস বেড়ে চলেছে দ্রুত গতিতে। কেন যেন আর সবকিছুতেই ভয়, কারণে অকারণে অদ্ভুত সংশয়। এত রাতে কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারছে না মেয়েটি। পুলিশ কি টের পেয়ে গেছে রূপম হত্যার প্রকৃত ঘটনা, নাকি বোমা হামলার ব্যাপারটি টের পেয়ে গেল? এরই মাঝে সানান গোসল সেরে বের হয়ে আসে। বইয়ের মাথায় হাত রেখে আশ্বাসের সুরে বলল, চিন্তা করো না রাজবধূ, আগন্তুক ভীষণ বিশ্বাসযোগ্য। শেহর উপর নিচে মাথা নাড়ায় সম্মতি সূচক ভঙ্গিতে। সানান জোর কদমে কক্ষদ্বারের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার পাসপোর্ট সায়ন শামসের রুমে, আমি গিয়ে পাসপোর্ট বের করে নিই। সানান তড়িঘড়ি করে ঢুকে গেছে ভাইদের কক্ষে। শেহর কাপড় চোপড় নিয়ে এক দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ঝটপট গোসল সেরে বেশি আসে পবিত্র শরীরে। ভাইদের কক্ষ থেকে পাসপোর্ট ওয়ালেট নিয়ে সানানও এসেছে এখানে। বউকে ছেড়ে যাবার তীব্র বেদনা বুকে। এ যেন হৃদয়ের গোপন হাহাকার, অদৃশ্য এক বাঁধন ছেঁড়া আর্তনাদ। ভালোবাসা হারাবার অজানা ভয়, অদ্ভুত অপরিমেয় সংশয়। কিন্তু এহেন পরিস্থিতি যে নিজেকেই সামাল দিতে হবে শক্ত হাতে। সব ভয় সব সংশয়কে দূরে ঠেলে বউকে বুকে জড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভয় পেও না রাজবধূ, হয়তো কোনো বিপদ এসেছে তাই আগন্তুক আমায় সরিয়ে নিতে চাচ্ছেন। শেহর ফুপিয়ে কাঁদতে শুরু করেছে অজানা আতঙ্কে। বুকের চাপা ভয় কষ্টগুলো বেরিয়ে আসতে চায় নয়ন হয়ে, অশ্রুর বাড়ি ধারার মতো করে। মাত্র কটা দিনে পাল্টে গেল জীবনের হিসেব, সব সমীকরণকে বদলে দিয়ে। আজ ভাবনা নেই, স্বপ্ন নেই, আশা নেই এই অসহায় মেয়েটির। রুমঝুম খুশির বর্ণিল ভাবনাগুলো আজ জমেছে শুধু দুর্ভাবনা, হতাশা, নিরাশা, দুরাশা। মেয়েটির কান্নার মাঝে সানান চুম্বন এঁকে দিল ললাটে। এরই মাঝে অন্তর কাঁপে আবারও ফোন বেজে ওঠে। আগন্তুকই ফোন দিয়েছে দ্রুত বের হবার জন্য। বউকে বুকে জড়িয়ে ভারী কণ্ঠে সানান বলল, তোমার সাথে এর মধ্যে আর দেখা হয় কিনা জানি না কি আছে কপালে। আপনার কিছুই হবে না, দেখবেন আপনি, কিচ্ছু হবে না আপনার। একটা ওয়াদা দাও রাজবধূ। কিসের ওয়াদা? যদি আমার বহু বছরের সাজা হয় তবুও তুমি আমারই থাকবে। এই লাজ রাঙা চাঁদ মুখ, এই বরফ শুভ্র গরম, এই মায়াবী চাহনি সব আমারই থাকবে, শুধু আমারই। কি বলছেন আপনি এইসব? আমি তো আপনারই ছিলাম, আপনারই থাকবো। আর সাজা? কোনো সাজা হবে না আপনার, আমি মুক্ত করে আনবো আপনাকে। আবারও বেজে ওঠে সানানের অবাধ্য মুঠোফোনটি। বিপদের আশঙ্কায় থাকা এখনই প্রস্থান করা উচিত। লাজবধূর কপালে চুমু খেয়ে সানান বেরিয়ে যায় আগন্তুকের উদ্দেশ্যে। বেচারি শেহের দুয়ারে দাঁড়িয়ে পলক্ষীন দৃষ্টিতে চেয়ে রয় স্বামীর যাবার পানে।
এমন প্রিয়হারা রাত চায়নি মেয়েটি ভাবছে বাবাও পরপারে পাড়ি দিয়েছিল এমনই এক রাতে। কেন আমার সাথে এমন হয় বারবার? বুকের কষ্টগুলো ব্যথাগুলো আজ ঝরছে বৃষ্টির ন্যায় অবাধ্য অশ্রু হয়ে। তবুও থামছে না ব্যথা, কমছে না কষ্ট মনের গহীন থেকে। মনে হয় কেউ যেন খঞ্জর বিচ্ছে শক্ত হাতে নিরন্তর গতিতে। সানানের বাবা মা সহ সবাই নিদ্রিত। পথে যেতে যেতে বেচারা বারবার ঘাড় ঘুরিয়ে তাকায় পেছনে লাজবধূর পানে। আচানক যেন উল্টে পড়ে যাচ্ছিল কোনো কিছুতে বাধাপ্রাপ্ত হয়ে। দ্রুত সামলে নেয় নিজেকে। অতঃপর শেষবারের মতো হাত নেড়ে বউকে বিদায় দিল অশ্রুসজল মনিল বদনে। দুজনের ভালোবাসা হলো না বিনিময় মনের মতো করে। এরই মাঝে ঝড় এলো প্রণয় সিন্ধুর উত্তাল বুক জুড়ে। গাড়িতে আরমান আহমেদ একাই এসেছেন, তার গুলিবিদ্ধ পায়ে ব্যান্ডেজ। সানানকে দেখেই হাঁটার ক্র্যাচে ভর দিয়ে তিনি নেমে গেছেন গাড়ি থেকে। এহেন জটিল শারীরিক অবস্থায় তিনি এসেছেন নিজে ড্রাইভ করে। ড্রাইভিং সিট থেকে নেমে সানানকে আদেশ দিয়েছেন ড্রাইভিংয়ে বসার জন্য। ছেলেটি বসেনি এখনই, নিজ হাতে চাচাকে দ্রুত উঠিয়ে দিয়েছে পাশের সিটে। অতঃপর নিজে এসে বসেছে ড্রাইভিং সিটে। ভদ্রলোক ধীর কণ্ঠে বললেন, এত দেরি করলি কেন? কেউ ফলো করতে পারে তোদেরকে? যাকগে, সামনে বাজার পর্যন্ত গিয়ে বিশ্ব রোডে উঠে যাবি। বিশ্ব রোড ধরে 30 কিলোমিটার মতো সোজা গেলেই যাবে অত্র অঞ্চলে অফিস। তার বাম পাশের গলিতেই আমার ভাড়া। নিরাশ বদনে সানান গাড়ি ছুটিয়েছে সম্মুখের পানে। প্রিয়তমা পত্নীর ইজ্জত বাঁচাতে ফুফাতো ভাইকে খুন করেছে ছেলেটি, অথচ সে পত্নীর সাথেই থাকা হলো না। নিয়তির নিদারুণ খেলায় নিরাপদ জীবনটাও প্রগাঢ় আধারে ঢেকে গেল। এবার দেশে আসাটাই যেন ভাগ্যের বৈরী এক খেলা ছিল। সানানকে নির্বাক থাকতে দেখে আরমান আহমেদ সিটে হেলান দিতে দিতে বলছেন, আমি রাত 12টায় হসপিটালের কেবিন থেকে বেরিয়ে এসেছি বাপ। ও দেওয়ালেরও কান আছে বুঝলি। আমি স্বেচ্ছায় গুলিবিদ্ধ হয়ে রূপক হত্যার মিথ্যা স্টেটমেন্ট দিয়েছি। আপাতত এই স্টেটমেন্টের মামলা চলবে, কিন্তু বাতেন ছেড়ে দেওয়ার লোক নয়। তার একমাত্র সন্তান মারা গেছে তোদের জন্য। বদমাসটা চাইবে তোকে এবং মেহেরকে দুজনকেই ফাঁসিয়ে দিতে। যে কোনোভাবে জেলে ঢোকাবে, নয়তো মেরে ফেলতে চাইবে। সেহেরের কি হবে চাচা? আমার মেয়ে তো নির্দোষ, আইনত কিছু হবে না ওর। তবে কোনো না কোনোভাবে প্রমাণিত হতে পারে যে সেহের ধাক্কা দিয়ে মোকাম্মেলকে গুলি মুখে ফেলে দিয়েছে। সেক্ষেত্রে আমি আগেভাগেই ওকে শিখিয়ে দেব মোকাম্মেলের অন্যায়ভাবে ওর গায়ে স্পর্শ করতে চেয়েছিল। তখন মেয়েটি বাধ্য হয়ে ধাক্কা দিয়েছে। মানসম্মান ঘটিত সিচুয়েশনে মেয়েদের কোনো হুঁশ থাকে না। কোর্ট বিশ্বাস করবে চাচা? মেহেরেরও হুঁশ ছিল না। অবশ্যই বিশ্বাস করবে, কারণ মোকাম্মেলের ইজ্জত নষ্ট করতেই সেহেরকে তুলে এনেছিল। সেক্ষেত্রে বিশ্বাস না করার প্রশ্নই আসে না। আর মোকাম্মেলকে গুলিটা সেহের নিজে করেনি, গুলি করেছে রূপক। এই ধাক্কার ঘটনা ওকে জেলেই নিতে পারবে না। আমার মেয়ে নিরাপদে থাকবে ইনশাল্লাহ। সেটাই যেন হয়। নীলক্ষেতের ঘরের ভেতরে কোনো সিসি ক্যামেরা ছিল না। তোর গুলি করার কোনো প্রমাণ নেই, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। আমি গুলিবিদ্ধ হয়ে সাময়িকভাবে তোকে নিরাপদে রাখলাম, তবুও খুব দ্রুত ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তোর। ও শোন, বাতেন এখনো পুত্র শোকে আছে। শোক কাটিয়ে 2-4 দিনের মধ্যেই এই মামলার তদন্তে নতুন মোড় আনবে। তোর হাতে যদি রূপক খুন নাও হতো, তবুও তোকে ফাঁসিয়ে দিতে চাইতো। আর এখানে তো তোর সত্যি অপরাধ আছে। এখন কি হবে চাচা? আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি। বাস্তবিক অর্থে নিজের জায়গায় তুই ঠিক আছিস। রূপমকে খুন না করলে ছেলেটা তোকেই খুন করে ফেলতো, আর আমার মেয়েটাকেও নষ্ট করতো। রূপমের উৎপাতের খবর শুনে কয়েকদিন ধরেই মেয়েকে পাহারা দিয়ে রেখেছি। তোর সাথে বিয়েটা পর্যন্ত দিয়ে দিয়েছি, তবুও রূপম পিছু হটলো না। আমার মেয়ের মান সম্মান নষ্ট করার জন্য লাফিয়ে পড়তো। আমি ওকে আগে ভাগেই সরিয়ে দিতে পারতাম, কিন্তু খুন একটি জঘন্যতম অন্যায়, নয়তো ওকে আমি নিজেই শেষ করে দিতাম। আমি তো ওকে সহ্য করতে পারিনি চাচা। ভয় নেই, তোকে আমি যে কোনোভাবে লন্ডনে পাঠিয়ে দেব। এই জন্যই মধ্যরাতে উঠিয়ে নিচ্ছি, কেউ কিছু টের পাবে না তুই কোথায় আছিস। আমি আমার নিজের ড্রাইভার পর্যন্ত সাথে আনিনি। পাছে যদি কেউ বুঝতে পারে যে তুই আমার সাথে আছিস। বুঝেছি চাচা। শোন বাপ, যৌবনে স্ত্রী হারিয়ে আজ অবধি আমি নিঃস্ব। আমার মেয়ের স্বামী জেলে পচবে, মেয়েটাও আমার মতো নিঃস্ব জীবন কাটাবে, এটা আমি কখনোই হতে দেব না।
আমার এই একটাই বাচ্চা, ওর সুখের জন্য আমি দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করিনি। আর ওকেই যদি সুখী করতে না পারি তবে আমার পুরো জীবনটাই ব্যর্থ। জানি না চাচা কি আছে আমাদের দুজনের কপালে। তুই আমার বাসায় থাকবি এখন থেকে। আমার বাসায় কোনো তদন্ত হবে না, কেউ সন্দেহ করবে না। আমি কাল পরশুর মধ্যে যে কোনোভাবেই লন্ডনের টিকিট সংগ্রহ করব, তারপর তোকে গোপনে পাঠিয়ে দেব। সানান নিশ্চুপ হয়ে আছে কিছুক্ষণের জন্য, আনমনে ভাবছে চাচাকে বলা যাবে না সেদিনের বোমা হামলার ঘটনা। তবে শামসকেও লন্ডনে নিয়ে যাওয়া উচিত। বোমার ঘটনায় যে কোনো সময় ধরা পড়া যেতে পারে। একবার জেলে ঢুকলে হাসি খুশি জীবনটাই নষ্ট হয়ে যাবে। এইসব ভেবে সানান চাচাকে বিনীত স্বরে বলল, চাচা, আপনি লন্ডনগামী ফ্লাইটের 2টো এয়ার টিকিট ম্যানেজ করবেন প্লিজ। আমি শামসকেও সাথে নিয়ে ফিরতে চাই। সায়নের বিয়ে, এই সময়টা ওকে লন্ডনে নিয়ে যেতে চাচ্ছিস কেন? সানান সত্য এড়িয়ে যায় কৌশলে। শুকনো ঢোক গিলে চাচাকে জবাব দিল, জানেন তো শামস ভীষণ দুষ্ট আর একরোখা। বাতেন যদি আমাদেরকে নিয়ে কোনো উল্টাপাল্টা কাণ্ড করে তবে শামস খুন খারাপিও করে ফেলতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, সায়নের জন্য টিকিট ম্যানেজ করব তাহলে। এইসব আলাপচারিতার মাঝে আরমান আহমেদ বললেন, এসে গেছি আমরা, এখানেই বাসা আমার। ডান পাশের বিল্ডিংটা 3 তলায় ভাড়া থাকি। সানান গাড়ি নিয়ে এসেছে বিল্ডিং এর সম্মুখে। দুবার হর্ন বাজাতে ভেতর থেকে কেয়ারটেকার গেট খুলে দিল। গভীর রাত বিধায় ঈষৎ নিবু নিবু আলো জ্বলছে ভবনটির নিচতলায়। গেট দিয়ে গাড়ি নিয়ে সদর্পে প্রবেশ করলো ছেলেটি। বিশাল গ্যারেজ, এখানে বেশ কয়েকটি গাড়িও রয়েছে। ছেলেটা একপাশে গাড়িটিকে থামিয়ে আরমান আহমেদকে ধরে নামালো গাড়ি থেকে। এরপর মিনিটের মাঝে দুজন চলে আসে বাসায়। এসে এক গ্লাস পানি খেয়ে ভীষণ আগ্রহে সানান চাচাকে বলল, এবার বলুন আপনার নিখোঁজ হওয়ার ঘটনা, আর চেহারা এভাবে বদলে যাবার কাহিনীও শুনতে চাই। এখানে শুনতে চাস? জি চাচা, আর কত অপেক্ষা করব? আগে বল, শেহেরের সহ তোর ভাইদের ইনস্টাগ্রাম আছে কিনা? সেহেরেরটা জানি না, তবে আমার ভাইদের আছে। তোর ফোন নম্বর অফ থাকবে আজ থেকে। পুলিশ নম্বর থেকে লোকেশন বের করে ফেলতে পারে। আমি নিজেই তোর রূপক হত্যা স্টেটমেন্ট দিয়েছি। আমার নম্বরও ট্র্যাক করতে পারে। আমার কাছে এক্সট্রা 2টো মুঠোফোন আছে, ফোন নম্বরও আছে এক্সট্রা। আমি একটাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি তোর জন্য। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে সবার সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করবি। সোশ্যাল মিডিয়া প্রায় সকল অ্যাপের তথ্য পুলিশ বের করে আনতে পারে, শুধুমাত্র ইনস্টাগ্রাম তথ্য এখনও সেখানে বের করতে পারে না। তোর ভাইদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখ ইনস্টাগ্রামে নজর রাখার জন্য। ওকে। ওদেরকে বলবি তুই এমার্জেন্সি কোনো এক ফ্রেন্ডের বাসায় এসেছিস। ঠিক আছে, বলতে পারবো। আমার এক ফ্রেন্ড মারা গেছে কদিন আগেই, ওর বাসার কথাই বলে দেবো। সানান নিজের মুঠোফোনটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ ওপেন করে ইনস্টাগ্রামে নজর রাখার অনুরোধ করে টেক্সট পাঠায় ভাইদেরকে। এবার নিশ্চিন্তে মুঠোফোনটি বন্ধ করে রাখলো। অতঃপর চাচার এক্সট্রা ফোনটি হাতে নিয়ে ইনস্টাগ্রাম অ্যাপ খুঁজে বের করলো। দ্রুত হাতে টেক্সট করলো সায়নকে, আমার এক বন্ধুর বাসায় আছি, আমায় নিয়ে টেনশন করিস না, আমার ফোন নম্বর বন্ধ থাকবে। সেহেরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে আমাকে নক দিতে বলিস, না থাকলে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তোরাও ইনস্টাগ্রামেই যোগাযোগ করিস আমার সাথে। আমার নিজের মুঠোফোনের সমস্যা দেখা দিয়েছে, বন্ধ হয়ে যাবে যে কোনো সময়। আমি অন্য একজনের ইনস্টাগ্রাম থেকে নক দিয়েছি তোদেরকে, এই আইডিতেই যোগাযোগ করিস এখন থেকে। আমি বাড়ি না ফিরলে তোর বিয়ের ডেট পিছিয়ে দিস না, ডেট পেছালে মেঘ কষ্ট পাবে ভীষণ। এরই মাঝে চাচা ফ্রেশ হয়ে এসেছেন। ক্র্যাচে ভর দিয়ে সানানের কাছে এসে বললেন, আমার ঘটনা সকালে বললে ভালো হতো না? এখন তোর রাত প্রায় 2টো বাজে। না চাচা, এখনই বলুন ঘটনা, আপনি আবার দিনের বেলায় ব্যস্ত হয়ে পড়বেন, তখন আর শুনতে পারবো না। চেয়ারে বসতে বসতে আরমান আহমেদ বললেন, আমি নিখোঁজ হওয়ার পরে বাতেন 2 ভাই মেয়র হয়েছেন। এর আগে তো কলেজের শিক্ষক ছিলেন। এইসব হিসেবে মনে আছে তোর? জি চাচা, মনে আছে সবই। কলেজ শিক্ষক থাকা অবস্থায় রাজনীতি করতেন বাতেন ফুপা, আর মেয়র হয়েছেন কয়েক বছর আগে চাকরি ছেড়ে দিয়ে। এখন শোন আসল ঘটনা। কুমিল্লায় আমার এক বিশ্বস্ত কনস্টেবল ছিল। ওকে আমি বাড়িতেও নিয়ে এসেছিলাম একবার। আমার ফ্যামিলি অনেকের সাথেই ছেলেটার পরিচয় হয়ে গেছে তখন। ও, সেবার টাইফয়েড ধরা পড়ায় কয়েকদিনের মধ্যে ছুটি নিয়ে বাড়িতে যায় কনস্টেবল। ওর বাড়িটা ছিল কুমিল্লার বুড়িচণ্ডে। এক বিকেলে কনস্টেবল বাড়ি থেকে মুঠোফোনে কল দেয় আমাকে। ফোন আলাপের মাঝে খুব বিনিময় সহিত বলল, স্যার, আপনাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আমি অভয় দিয়ে বললাম,
তো বলো। তখন ছেলেটা নিশ্চুপে জানালো, আপনার দুলাভাই না বিয়ে করতে এসেছে? আমি বললাম, আমার দুলাভাই মানে? জি স্যার, আপনার দুলাভাই। আমার দুলাভাই তো দুজন। কে বিয়ে করতে এসেছিল শুনি? আপনার বাতেন দুলাভাই। তোর মাথা ঠিক আছে? আমার দুলাভাই আলেয়া আপাকে প্রেম করে বিয়ে করেছে। কনস্টেবলকে উচ্চ স্বরে ধমক দিলাম আমি। তারপর ধমক খেয়ে কি করলো? কনস্টেবল ছেলেটা ওর মোবাইল থেকে আমাকে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি পাঠায়। ছবি দেখে তো আমি ভীষণভাবে চমকে যাই। ছবিগুলো আসলেই বাতেন দুলাভাই ছিল বর সেজে। আমি তখন ছেলেটাকে আদেশ করলাম, বিয়ের মধ্যে ভালো করে ঝামেলা শুরু কর। তোকে কিন্তু দুলাভাই চেনে। তুই আড়াল থেকেই ঝামেলা সূত্রপাত কর। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি স্পটে। তারপর কি হলো চাচা? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।